তাই না? আরেকটা কি যেন বলেছিলাম, যে এই লেআউটের সাথে একটা সিমিলারিটি আছে, কিসের সাথে বলো তো? লেআউট না কি যেন একটা বলছিলেন। স্যার আমাদের ভার্সিটির সাথে স্যার। ভার্সিটি না, ভার্সিটির কোর্স অ্যাডভাইজিং এর সাথে। কোর্স অ্যাডভাইজিং এর সাথে স্যার। আচ্ছা, যদি কোর্স অ্যাডভাইজিং এর ছবি আঁকতে যাই আমরা, কেমন হবে বলো তো? তো চলো আঁকার চেষ্টা করি। মনে করো তুমি লাইব্রেরিতে গেলা, কারণ ভার্সিটি এসে যদি রেজিস্ট্রেশন করতে চাও লাইব্রেরিতে অনেকগুলো পিসি থাকে, তাই না? সেই অনেকগুলো পিসি থেকে একটা পিসিতে বসে রেজিস্ট্রেশনের যে পেপারটা সেটা প্রিন্ট আউট করলা। ব্যাপারটা এরকম শুরু হয় তো এরকম করে, নাকি? জি স্যার। তার মানে এটাকে আমি নাম দিলাম হচ্ছে রেজিস্ট্রেশন। আচ্ছা, এখানে রেজিস্ট্রেশনের পরে আমরা কই যাব? পেমেন্ট। হ্যাঁ, পেমেন্টে না, অ্যাকাউন্টসে যেতে হয় না সাইন নেওয়ার জন্য? জি স্যার, ওই অ্যাকাউন্টসে 2 জন বা 3 জন বসেন আমাদের? 2 জন স্যার। 2 জন, আচ্ছা ধরো আরেকজন বেশি আনছি, ঠিক আছে, ওকে। তো রেজিস্ট্রেশন থেকে আমরা যাই হচ্ছে, তার সবার আগে তো ফ্যাকাল্টির কাছ থেকে কম্পিউটার থেকে ইয়ে করে আনতে হবে না, কিছুই হয় নাই। অ্যাপ্রুভ করে তুমি আনতে হবে। তুমি রেজিস্ট্রেশন মানে অনেকদিন ধরে করো না, বুঝছো সোহেল? কাকে দিয়ে করা বলো তো? না স্যার, আমারটা তো আমি ও, জি স্যার, রেজিস্ট্রেশন স্যার আমি ভুল করছি। এই অবস্থা হলে হবে, মাত্র 3 মাস ভার্সিটিতে যাও নাই। যাই হোক, আমি আবার প্রথম থেকে বলছি। ফার্স্টে আমরা কি করি, রেজিস্ট্রেশন করার জন্য আমরা আমাদের পেপারটা আমাদের ইউকাম সফটওয়্যার থেকে প্রিন্ট আউট করি। করার পরে ওটা অ্যাকাউন্টসে যায়, অ্যাকাউন্টসে যে নেই আসলে যাই সাইন নিতে। সাইন নেওয়ার পরে আমরা যাই হচ্ছে, কোথায় যাই? ব্যাংকে। ব্যাংক একটা স্পেসিফিক একটা জোনে থাকে, সেখানে হয়তো বা 2 জন ব্যাংকের লোক থাকেন, সেই জায়গাতে আমরা যাই, তাই না? আচ্ছা, ব্যাংকে গেলাম। ব্যাংকে যাওয়ার পরে কাজটা কি হয়? সিরিয়ালে দাঁড়াই স্যার, টাকা জমা সিরিয়ালে দিই। দাঁড়ানো বাদ দাও, টাকা জমা প্রসেস টাকা কি দিই। জমা হয়? দেই। টাকা জমা দেই, হ্যাঁ টাকা জমা দেওয়ার পরে ওটাকে আবার মানে আপডেট করার জন্য অ্যাকাউন্টসে মনে হয় যাওয়া লাগে, নাকি যাওয়া লাগে না এখন? না স্যার, অনলাইনে আপডেট হয়ে যায়। অটোমেটিক আপডেট হয়ে যায়, মানে ব্যাংকে থেকে আপডেট হয়ে যায়। জি স্যার। আচ্ছা, না তার স্যার, আমাদের ক্যাম্পাসে দিলে অটোমেটিকলি আপডেট হয় না, বাইরে দিলে অটো আপডেট হয়। উফ, এইভাবে ক্যাম্পাসে তো বললে। পিসি লাগায় না এখনো। আচ্ছা যাই হোক, আমি বাইরেরটাই একটু ধরেন স্যার, সিম্পলিফাই করি। বাইরেরটাই ধরেন। আচ্ছা, আমি বললাম ব্যাংক থেকে আমি হচ্ছে আবার অ্যাকাউন্টসে গেলাম আপডেট করার জন্য, খুশি সোহেল? জি স্যার। আচ্ছা, এরপরে অ্যাকাউন্টসে যাওয়ার পরে আমরা যখন আপডেট হয়ে গেল, তখন আমরা যাই অ্যাডভাইজারের কাছে। অনেক অ্যাডভাইজার বসে 9 তলাতে, 908, 910, 12, 13, তাই না? জি স্যার। আচ্ছা, তো যখন তুমি অ্যাডভাইজারের কাছে যাবা, এখানে আরো আছে, আমি 2-4টা আঁকলাম আর কি। এই অ্যাডভাইজারের কাছে যাবা এবং ওই পেপারটা তুমি দেখাও, তাই না? এবং পেপারটা দেখানোর পর অ্যাডভাইজার কি বলেন? কোর্স অ্যাডভাইজিং এর যে তোমার জন্য। অ্যাডভাইজিং হয়ে গেছে, তুমি এখন চলে যাও, পেমেন্ট স্লিপ প্রিন্ট করে দেয়, দিয়ে জি একটা অনেক স্যার। সময় সাইন দিয়ে দেয়, দিয়ে বলে কোথায় চলে যাও? আবার অ্যাকাউন্টসে যাই। আবার অ্যাকাউন্টসে গেলা। আচ্ছা, এই অ্যাকাউন্টসে যাওয়ার পরে এবার কোথায় যাও? অ্যাকাউন্টসে সাইন শেষ, তারপর আবার ব্যাংকে। ব্যাংকে স্যার। আবার ব্যাংকে যাও। ব্যাংকে যাওয়ার পরে কোথায় যাবা? বাড়িতে চলে যাবো না? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে ওভারঅল আমাদের একটা কোর্স অ্যাডভাইজিং এর যে লেআউট যদি বলি, এরকমটা ব্যাপারটা, তাই না? এবং খেয়াল করে দেখো, এখানে প্রতিটা ধাপে তোমাদের অনেক মুভমেন্ট হয়। 4 তলা রেজিস্ট্রেশন করে 2 তলা থেকে আবার অ্যাকাউন্টসে যাও, এই জায়গাটাতে আসলে ভালোই একটা মুভমেন্ট হয়, কিন্তু তোমাদের মোশন হয় বা ওয়েটিং অনেক সময় হয়ে যায়, ডেফিনেটলি হয়। আচ্ছা, আবার ব্যাংকের লাইন আছে, এখানে ওয়েটিং হয়, অ্যাডভাইজিং হয়। তবে একটা জিনিস খেয়াল করো, অসুবিধা অনেক আছে, এই জায়গায় একটা সুবিধা আছে। সুবিধাটা কি? মনে করো, সবগুলা বলবো না, আমি জাস্ট একটা জায়গায় বলি। মনে করো তুমি 9 তলায় 908 বা 10 নম্বর রুমে গেলা। এখন যাওয়ার পরে দেখলা তোমার অ্যাডভাইজার নাই, মানে উনি হয়তোবা আজকে কোনো কারণে আসতে পারেননি। তো উনার সাথে হয়তোবা অনেক সময় যোগাযোগ করো, অনেক সময় কি করো, আরেকটা স্যার, যেই স্যারকে চিনো সেই স্যারকে বলো, স্যার আমার তো আসলে অ্যাডভাইজার স্যারকে পাচ্ছি না, আপনি কি আমার অ্যাডভাইজিংটা করে দিতে করে দিই। পারবেন কিনা? স্যার কি বলেন? হ্যাঁ ইমরান, ঠিক আছে দাও, এই জি স্যার। সোহেল দাও, আমি করে দিচ্ছি, এরকমই বলেন না ব্যাপারটা? জি স্যার। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, কোনো কারণে এখানে যে কোনো একটা প্রসেস বা একটা জায়গায় ফ্যাসিলিটি কোনো কারণে যদি কলাপস করে বা কোনো কারণে কাজ না করে,
অন্য একটা ব্যবস্থা দিয়ে সাথে সাথে কিন্তু সমাধান করা যায়। যায়। জি স্যার। সিমিলারলি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এবার বলি, মনে করো প্রথম পিসিতে বসেছো, বসে দেখছো ওই পিসিতে ইন্টারনেট কানেকশন নাই, আমার কি ডাউনলোড হবে? হবে না। না স্যার। আমরা আবার কি করি, ওই পিসিতে ইন্টারনেট কানেকশন নাই, আমি পাশের পিসিতে বসে দেখলাম হ্যাঁ আছে, তাহলে আমরা ডাউনলোড করে ফেলি না? জি স্যার। হয়। তাহলে অ্যাকাউন্টসেও তাই, অ্যাকাউন্টসে মনে করো 2 জন লোক বা 3 জন লোক বসে, বললো সবই হলো। অ্যাকাউন্টস এর ক্ষেত্রেও তাই, মনে করো দুজনের মধ্যে একজন এখন হুট করে কোনো কারণে বাইরে গেছেন, কোনো একটা ব্যক্তিগত কাজে হোক বা অফিসিয়াল কাজে হোক, আরেকজনকে দিয়ে কাজ চালানো যাবে কিনা? সময় বেশি লাগুক, ওয়েটিং হোক, কাজ চালানো যাবে কিন্তু। তাহলে জি আসলে স্যার। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে লেআউটটা আমরা যে এখানে দেখছি, এখানে ট্রান্সপোর্টেশন অনেক বেশি হচ্ছে। আর ব্যাংকের ক্ষেত্রে আর বললাম না, ব্যাংকেও 2টা লাইন মিনিমাম থাকে, আমাদের মনে হয় 2টা লাইন, অনেক সময় 3টাও করে, আমি জানি না। 2টা তো করেই ওই অ্যাডভাইজিং এর সময়, অন্তত এমনি সময় একজন আসেন। তো যাই হোক, ওভারঅল যেটা বলতে চাচ্ছিলাম যে এই লেআউটে তোমাদের তোমাদের কোর্স অ্যাডভাইজিং হয়, এবং এখানে একটা সুবিধা কি, একটু মনে হয় ফ্লেক্সিবিলিটি আছে অন্যগুলা থেকে, যে একজন একটা কোনো কারণে কোনো সমস্যা হলে অন্য জায়গায় ম্যানেজ করা যেতে পারে। স্টিল উই হ্যাভ এ লটস অফ ট্রান্সপোর্টেশন, তাই না? সেই 9 তলায় যাও অ্যাডভাইজারের কাছে, আবার 2 তলায় যাও, নিচ তলায় যাও অ্যাকাউন্টস এর কাছে, 2 তলায় যাও লাইব্রেরিতে প্রিন্ট করো, আবার ব্যাংকে নিচ তলায়, তাই না? ছোটাছুটি আছে, জি বাট স্যার। স্টিল আমরা বলতে পারি এই লেআউটের ক্ষেত্রে আমাদের একটু ফ্লেক্সিবিলিটি আছে। তো আজকে আমরা পুরো প্রসেস লেআউট। আচ্ছা, অ্যাকাউন্টস এর যে পোরশনটা, যেখানে যে কাজটা হয়, এই জায়গায় কি টাকা জমা নাই? না স্যার। ব্যাংকে কি আবার অ্যাডভাইজারের সাইন হয়? না স্যার। অ্যাডভাইজারের জায়গায় কি আবার রেজিস্ট্রেশন হয়? জেনারেলি হয় না, অনেক স্যার করে জি দিতে পারে, জি জেনারেলি স্যার। হয় না। আবার রেজিস্ট্রেশনের জায়গায় কি অ্যাডভাইজিং হবে? হবে না। না স্যার। দেখো এখানে আমরা যেটা করছি, একই টাইপের কাজগুলাকে একই জায়গায় ফ্যাসিলিটেট করেছি, ঠিক আছে? একই টাইপের কাজগুলাকে আমরা একই জায়গায় সাজিয়েছি, আর আদার্স গুলা অন্য জায়গায় সাজিয়েছি। একটু ভালো করে খেয়াল করো, এই জায়গাটাতে যে বললাম, এই যে অ্যাডভাইজার, আমরা আসলে এরকম লেআউট করলাম কিনা স্যার, আমাদের ওয়েটিং বাঁচানোর জন্য, আমাদের ম্যাটেরিয়াল ফ্লো বাড়ানোর জন্য আমাদের তো এরকম লেআউট করলেও চলতো। এই যে এখন আঁকছি, খেয়াল করো, একটু পরে বলবা কি কি ধাপে আমরা কাজগুলা করি। এক লাইনে সব দিয়ে দিলে। এক লাইনে লিনিয়ার, ওই যে জি পুরা স্যার। ক্লাউড শিখেছিলাম, খুব তাড়াতাড়ি কাজ শেষ, জি স্যার। অনেক হবে, তাই না? এবার দেখো খেয়াল করো, প্রথমে শুরু করলাম রেজিস্ট্রেশন, একটা পিসতে বসে তুমি রেজিস্ট্রেশন করে ফেললা। তারপরে কোথায় যাবা? অ্যাকাউন্টসে যাবা সাইন নিতে। তারপর ব্যাংকে যাবা কি করতে? টাকা জমা দিতে। যেহেতু লিনিয়ার, ব্যাকে আসার সুযোগ নাই, তাহলে আবার কোথায় যাবা? ব্যাংকে যাওয়ার পরে অ্যাকাউন্টসে আবার যাবা আপডেট করতে। হ্যাঁ, তারপরে কই যাব? অ্যাডভাইজারের কাছে। জি অ্যাডভাইজার, স্যার। হ্যাঁ, অ্যাডভাইজারের কাছ থেকে কোথায় যাব? ব্যাংকে। অ্যাকাউন্টস। আবার যাব অ্যাকাউন্টসে, তাই না? এরপরে যাব আবার ব্যাংক। তো এখানে যদি আমরা এইভাবে সাজাই, তাহলে ব্যাংক কয়টা লাগবে? ব্যাংক 2টা। 2টা ব্যাংক লাগবে, মানে 2জন ব্যাংকের লোক লাগবে। আর অ্যাকাউন্টস লাগবে কয়জন? 2জন স্যার। 3জন। 3জন। তাহলে এটা যদি আমরা একটা লাইন দেই, আর 6,500 স্টুডেন্ট একসাথে এই লাইনে পুট করে দিই, তাহলে ওয়েটিংটা, লাইনটা কত বড় যেতে পারে? ধৈর্য রাস্তা পর্যন্ত যেতে পারে মনে হয়, নাকি? জি জি স্যার। স্যার। তাহলে আমার লাইন কয়টা করা লাগবে, যেহেতু আমার তাড়াতাড়ি করতে যাচ্ছে সারাদিনে, তাই না? জি স্যার। তো এই জন্যই আমরা আসলে কি করি, এইভাবে করাটা একটু ডিফিকাল্ট। সেকেন্ড কথা বলি, ব্যাংকের ব্যাপারটা, ব্যাংকের ইস্যুটা একটু সফিস্টিকেটেড, টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার, ওইটা একটা সেফটির ব্যাপার, একটা বিশাল একটা ইস্যু আছে, নাকি? জি যে স্যার। কোনো জায়গায় ব্যাংক খুলে কি টাকা লেনদেন শুরু হয়ে যায়? হয় না, তাই না? তো এখন আমরা যদি একই লাইনে সাজাই, তাকে এরকম সেফটি মেজার দিতে হবে, অনেক কিছু দিতে হবে, যাতে টাকাগুলা সে ঠিক করে, ওপেন প্লেসে করাটা নিয়ারলি ইম্পসিবল, অনেক সময় কঠিন। তো এবং সেকেন্ড কথা, 3জন অ্যাকাউন্টস লাগবে একটা লাইনের জন্য। এরকম যদি 2টা লাইন বসাই, তাহলে কয়জন অ্যাকাউন্টসের লোক লাগবে? 6জন স্যার। 6জন। আর যদি 2জন না বসাই, 10টা লাইন বসাই, 30 জন। 30জন লোক আমার বা আমাদের পুরো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট মিলে নাই, জি স্যার। না স্যার। ঠিক আছে? আমাদের পুরো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট মিলে ম্যাক্সিমাম 10-12 জন লোক আছেন। হ্যাঁ, তা আসলে কেন আমি এটা করছি, তারপর আরো ইস্যু আছে। ইস্যুটা এবার বলি অ্যাডভাইজারকে নিয়ে। দেখো এই যে অ্যাডভাইজার, অ্যাডভাইজার তো আসলে তোমার কোর্সগুলা দিয়ে দেন। তো ইউকামে একটা মজার জিনিস আছে, কি জানো? কি স্যার? জেনারেলি রুটিন যদি ফিক্স থাকে, তুমি যখন অ্যাডভাইজিং করবা, তুমি কোর্সে নিতে পারবা না, রুটিন যদি ম্যাচ না করে। পরে চেঞ্জ হলে আলাদা ইস্যু। তো
যাদের রিটেক আবার থাকে, আইটিতে যাওয়া লাগে। যাদের রিটেক থাকে অথবা যাদের ড্রপ কোর্স থাকে, আই গ্রেড থাকে, তাদের তো আসলে অন্য কোর্স নিতে হয়। তো তাদের ক্ষেত্রে দেখা যায় অ্যাডভাইজারে 10-15 মিনিট লেগে যায়। তাহলে যাদের ড্রপ কোর্স আছে, যাদের ড্রপ কোর্স নাই, তাদের কি একই রকম? না স্যার। আচ্ছা, তাহলে দুজনের জন্য দুরকম অ্যাডভাইজারের সময় লাগবে। হয়তো পারে একজনের 30-40 মিনিট। আমি একজন অ্যাডভাইজিং করেছি লাস্ট সেমিস্টারে, 30 মিনিটস এর মতো লেগেছে আমার সব মিলাতে, মানে একটা দেই একটা ছাড়ি এভাবে করতে করতে। তাকে তো লিমিটেড 20 ক্রেডিটে বেশি দেওয়া যাবে না, অনেকগুলো লিমিটেশন ছিল। তারপরে রিটেক কোর্স অবশ্যই দিতে হবে, রেগুলার কোর্স, এরকম অনেক কিছু এলোমেলো করতে করতে আমরা মিলাতে আমার প্রায় 25 মিনিট বা 20 থেকে 30 মিনিট মতো লেগেছে। তাহলে ওই 30 মিনিট যদি একজনের লাগে, বাকিরা পিছনে কি করবে? দাঁড়ায় থাকবে? জি স্যার, হ্যাঁ, দাঁড়ায় থাকতে হবে। এই ধরনের ইস্যু গুলাতে আসলে এখানে হয়েছে কি জানো, এখানে রিটেক মানে কি সবার কি একই রকম রিটেক? না স্যার। না, বিভিন্ন জনের বিভিন্ন রকম, তাই না? বিভিন্ন জনের রিকোয়ারমেন্ট বিভিন্ন রকম, বিভিন্ন জনের ড্রপ বিভিন্ন রকম। এই সব মিলিয়ে আসলে চাইলেও আমরা কিন্তু এই ধরনের লাইন লেআউট বা আমরা প্রোডাক্ট লেআউটের মতো এখানে করতে পারছি না, কারণ এখানে ভ্যারাইটি অনেক বেশি আর ভলিউমটা কি অপেক্ষাকৃত কম। এবং সেকেন্ড কথা হচ্ছে আমাদের অনেক ফ্যাসিলিটিস লাগছে এর জন্য, সেটা আসলে পসিবল না। শুধু অ্যাকাউন্টস বা ক্যাশের ডিলিং এর জন্য স্পেশাল ভাবে এই জিনিসগুলাতে, এটা সফিস্টিকেটেড টাকা পয়সার লেনদেনের ব্যাপার, এই ইস্যুগুলাতে আমরা এমন করতে পারি না 2 দিনের জন্য একজন লোককে হায়ার দিলাম, 2 দিন পরে চাকরি নাই, এটা হলো কমপ্লিকেটেড আরো, তাই না? তো সব মিলিয়ে আসলে এই জন্য আমরা এই ধরনের লেআউটটা ফলো করি না, ঠিক আছে? কারণ এখানে আসলে প্রত্যেকেরই ভ্যারাইটি, মানে একটু ভ্যারাইটিটা অনেক বেশি, বুঝতে পারছো? এবার একটা ছবি দেখি। ওকে, খেয়াল করো, এখানে একটা কথা বলা হয়েছে যে এখানে হয়েছে কি, আমরা আসলে কি করছি, প্রসেস লেআউট হচ্ছে তখন হবে, প্রসেস লেআউটে আমরা জেনারেলি কি করি, সিমিলার কাইন্ডের প্রসেসের অ্যাক্টিভিটিস গুলাকে বা ফাংশনাল একটা সিমিলার কাইন্ডের মানে মনে করো যে একই টাইপের যে ফ্যাসিলিটিস গুলা, সেগুলাকে আমরা একটা গ্রুপ করি, করে একই জায়গাতে রাখি, ঠিক আছে? এবং কি হয়, একটা লট আকারে বা একটা ব্যাচ আকারে বা কোয়ান্টিটি আকারে প্রোডাক্ট গুলো ওখানে আসে এবং মুভ করে। এখানে কি হচ্ছে, ট্রান্সপোর্টেশনটা অনেক বেশি হয় বা ম্যাটেরিয়াল হ্যান্ডলিং অনেক স্লো হয়, মুভমেন্ট করতে সময় লাগে না একটা জায়গা থেকে আরেক জায়গায় যেতে? জি স্যার। প্রোডাক্ট লেআউট থেকে তো বেশি লাগে নাকি? এটা তো ডেফিনেটলি, প্রোডাক্ট লেআউটে তো পিছন থেকে সামনে গেছে, খুব ফাস্ট হয়ে গেছে, কিন্তু এখানে এইটা হয় না। এখানে কি করছি, একই অ্যাক্টিভিটিস গুলাকে আমি একই রকম রাখছি। এখানে আবার সুবিধা আছে অসুবিধাও আছে, সব অসুবিধা অসুবিধা দুটো নিয়ে এবার কথা বলবো। এখানে হয় কি, খেয়াল করো, একটা প্যাথোলজি নিয়ে এই ছবিটা, একটা ডায়াগনস্টিক সেন্টার, এখানে একজন মনে করো একজন কেউ অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ না করুক, তো তার ট্রিটমেন্টের জন্য আমরা বা ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার কয়েকটা টেস্টিং দিয়েছেন, ঠিক আছে? তো ডাক্তার টেস্টিং দেওয়ার পরে সে প্রথমে কোথায় যাবেন? কাউন্টারে যাবেন, পেমেন্ট জমা দেওয়া বা আদার যে কাজগুলো সেগুলো করবেন। করার পরে জেনারেলি সব রোগীকে কি দেখি, মানে ইথিক্যাল ভাবে, আনইথিক্যাল কথা বলো না, ইথিক্যাল ভাবে সব রোগীকে কি একই রকম টেস্টিং এর দরকার আছে? না স্যার। হয়তো বা একজন রোগীর কোনো সমস্যা, তাকে বললো যে আপনি এক্সরে করবেন, তারপরে প্যাথোলজি করবেন, ইসিজি করে আপনার কাজ শেষ, রিপোর্ট নিয়ে আমার সাথে দেখা করবেন, তাই না? জি স্যার। আবার আরেকজনের ক্ষেত্রে বললো এরকম যে আপনি শুধু আল্ট্রাসাউন্ডটা করে আমার সাথে দেখা করেন, তাই না? আবার জি স্যার। আরেকজনকে বললো যে এক্সরে করে আমার সাথে দেখা করলেই হবে। আরেকজনকে বললো আপনার কাজ শুধু ব্লাড টেস্ট করবেন, করে আমার সাথে দেখা করবেন। দেখতেই পাচ্ছি এখানে প্রত্যেকের রিকোয়ারমেন্ট কিন্তু আলাদা, তাই না? এখন প্রত্যেকের রিকোয়ারমেন্ট যদি আলাদা হয়, আমি কয়জনের জন্য কয়টা মেশিন করে সাজাবো বলো তো? লেআউট সাজাতে সাজাতে তো আমার ট্রিটমেন্ট করা হয়ে যাবে, তাই না? এই জন্য আমরা এই ধর সিশন গুলাতে আমরা একটু চেঞ্জ করি, আমরা একই টাইপের জিনিসগুলো একরকম রাখি। ওই যেই কথাটা প্রথমে বলেছিলাম, যে মনে করো একটা পেশেন্ট প্রথমে তার ট্রিটমেন্টের জন্য সে ডাক্তারের কাছে গিয়েছে, তাকে ডাক্তার তার বলেছে এই টেস্ট গুলা করেন। ডাক্তার যখন টেস্ট করার জন্য তিনি যখন কাউন্টারে দেখা করেন বা বলেন, তখন বলে না যে আপনি এক্সরে করার জন্য 2 তলায় যান, ওখানে এক্সরে করে 5 তলায় যাবেন, ইসিজি করাবেন, করে প্যাথোলজি আছে 2 তলাতে আবার বা 3 তলাতে প্যাথোলজিটা করে আপনি ডাক্তারের সাথে দেখা করেন। ব্যাপারটা এরকম না? জি স্যার।
তার কিন্তু মুভমেন্টটা অনেক বেশি হয়। এখানে আসলে হয়েছে কি, এখানে এত ভ্যারাইটি যে আমরা চাইলেও এগুলাকে সাজাতে পারবো না। মানে বারবার প্রত্যেকের জন্য একটা একটা করে সাজাবো এমনটা কিন্তু পসিবল না, কারণ আগের জন্য যে রোগীর যে রিকোয়ারমেন্ট, পরের জন রোগীর একই রকম রিকোয়ারমেন্ট হবে? জেনারেলি হয় না, আলাদা হবে। ঠিক আছে? এবং এখানে আরো একটা ইস্যু আছে, ওয়েটিং বেড়ে যেতে পারে না অনেক সময় কোন একটা স্পেসিফিক ডিপার্টমেন্টে? জি স্যার। কারণ এক্সরে তে আজকে প্রচুর প্রেশার পড়েছে ওয়েটিং। জি স্যার। এবং এখানে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে শিডিউলিং করাটা একটু টাফ। যে একটা জায়গায় 10টা জব যখন চলে আসবে, তখন আমাকে সাজাতে হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে, তাই না? যে আগে আসে তাকে আগে দেয়। তো আমরা কি বলতে পারি যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কি খুব ভালো একটা প্রসেস? না স্যার, আমরা কিন্তু ওয়েটিং ম্যাথমেটিক্যালি বেড়ে যায় দেখিয়েছি স্যার। ওটা কিন্তু মোটামুটি ভালো জি না স্যার। খারাপও না, কিন্তু সাইকোলজিক্যাল একটা স্যাটিসফ্যাকশন দেয় কাস্টমারকে, এটাই, আর কিছু না কিন্তু। তো এরকম পরিস্থিতিগুলাতে আমরা কি করি, এখন চিন্তা করো, মনে করো একটা রোগী আসছে দুতলাতেই, সে পেমেন্ট দিল, পেমেন্ট দেওয়ার পরেই তাকে পিছনে এক্সরে করে ফেললো। কিভাবে? এক্সরে মেশিন দুতলা থেকে নিচে নামায় নিয়ে আসলো, তারপরে এক্সরে করলো। এটা কি সম্ভব? না স্যার। সম্ভব না। আসলে হয়েছে এখানে কয়েকটা লিমিটেশন আছে। মেশিন গুলো হয়তো অনেক সফিস্টিকেটেড, বড়, এই ধরনের মেশিন গুলো এক্সপেন্সিভ। এই মেশিন গুলা বেশি আনাও কাস্টমার বা ওই যারা যারা ফ্যাক্টরিটা চালাচ্ছে বা ডায়াগনস্টিক সেন্টার চালাচ্ছে তাদের জন্য কঠিন। তখন তারা কি করে, তখন তারা এই প্রসেস লেআউটে চলে যায়। একই টাইপের জিনিসগুলো একরকম লাগে। মনে করো 3টা এক্সরে মেশিন আছে এক জায়গাতে, ইসির জন্য 2টা ডিভাইস আছে, আল্ট্রাসাউন্ড করছে 2জন আলাদা করে, প্যাথোলজির জন্য ওখানে 7 জন বসে আছে, যাকে যখন পাচ্ছে তাকে তার ব্লাড নিয়ে নিচ্ছে, কাজ শেষ। ঠিক না? এইভাবে করলে দেখা যায় কি, আমাদের কম ফ্যাসিলিটি দিয়েও আমি কিন্তু বেশি ভ্যারাইটিকে ডিল করতে পারি। বুঝতে পারলাম? কম ফ্যাসিলিটি দিয়েও আমি এটাকে বেশি ভ্যারাইটি ডিল করতে পারি। এটার একটা নাম আছে, এই প্রসেস লেআউটের একটা নাম আছে, নামটা হচ্ছে জব শপ। হচ্ছে জব শপ। কেন জব শপ? ওই যে একটা একটা জবের জন্য আমি কিন্তু এক ধরনের এক এক ভাবে কাজ করতেছি, পরের জবের জন্য আবার পরের রকম কাজ করতে। ওই যে বললাম আমি, যে একজন এক্সরে করলো, আল্ট্রাসাউন্ড করে সে বাসায় চলে গেল, আর একজনকে বলে শুধু প্যাথোলজি টেস্ট, সে প্যাথোলজি টেস্ট করে তার কাজ শেষ। এরকম কিন্তু হতেই পারে। তাহলে সবার কিন্তু সব ধরনের ফ্যাসিলিটিস গুলা লাগছে না। তার মানে এখানে কি, এরকম এক্সিস্টিং ফ্যাসিলিটি থেকে আমি ডিফারেন্ট টাইপের ফ্যাসিলিটি মানে আউটপুট পাচ্ছি নাকি? আর আউটপুট যদি ডিফারেন্ট পাই, তাহলে ফ্লেক্সিবিলিটি কি কম না বেশি? স্যার কথাটা বুঝি নাই স্যার, আরেকবার একটু। মানে আমি বলছি যে এই যে লেআউটটা সাজানো আছে, এই লেআউট থেকে আমি ডিফারেন্ট টাইপস এর আউটপুট পাচ্ছি, তাই না? জি স্যার। তাহলে এখানে আমার ফ্লেক্সিবিলিটি কম না বেশি? ফ্লেক্সিবিলিটি গত ক্লাসে আমি পড়িয়েছিলাম, ফ্লেক্সিবিলিটি প্রোডাক্ট লেআউটে ফ্লেক্সিবিলিটি কম ছিল, এখানে ফ্লেক্সিবিলিটি কম না বেশি? বেশি। বেশি এখানে স্যার। কারণ বেশি প্রোডাক্ট বেশি হ্যাঁ, হচ্ছে যেহেতু। বেশি টাইপের প্রোডাক্ট পাচ্ছি বা বেশি টাইপের আউটপুট পাচ্ছি, যেহেতু ডিফারেন্ট টাইপস, সো ফ্লেক্সিবিলিটি আমার বেশি। আর একটা সুবিধা একটু কথা বলি। সুবিধা হচ্ছে কি, কোনো কারণে যদি প্রথম এক্সরে মেশিনটা নষ্ট হয়ে যায়, দ্বিতীয় এক্সরে মেশিন দিয়ে কাজ চালানো যাবে না? এই যে মনে জি করো স্যার। 3টা এক্সরে মেশিন আছে, এই যে বললাম আমি একটু আগে বললাম যে একজন অ্যাডভাইজার, তোমার অ্যাডভাইজার আসেননি, পাশের আরেকটা স্যার হয়তো তোমাকে চিনলে বা তুমি তার সাথে কথা সুন্দর করে কথা বললে, সে অ্যাডভাইজিং করে দিবেন না? মানে হুট করে একটা কারণেই একটা কোনো কারণে একটা ফ্যাসিলিটি যদি কোনো কারণে কলাপস করে, পুরো সিস্টেমটা থেমে যাবে না? যাবে? সিস্টেমটা থেমে যাবে না, একটু হলেও এই ধরনের জায়গাগুলোতে এটা ম্যানেজ করা যাবে, টলারেট করা যাবে, প্রেসার পড়তে পারে, টলারেট করা যাবে। তো যাই হোক, তোমরা ওয়ার্কশপ ল্যাব করেছো? করেছিলে না? ওই লেদ শিখেছিলা, গ্রাইন্ডিং শিখেছিলা, নাকি ড্রিলিং শিখেছো না? জি স্যার। আচ্ছা, এরকম একটা এক্সাম্পল এখন দিব। জি মোটামুটি স্যার। বুঝতে পারলাম যে এই ধরনের লেআউট আমার কখন দরকার, যখন আমাদের ভ্যারাইটি কি হবে, কম হবে না বেশি হবে? বেশি হবে। হ্যাঁ, ভ্যারাইটি হচ্ছে হাই, আর হচ্ছে আমাদের ভলিউম কি, ভলিউম আসলে লো হলেও হবে, বেশি হলেও সমস্যা নাই। ভ্যারাইটি যেহেতু হাই, আমরা কিন্তু এটাকে আমি লোই লিখে রাখছি, হাই হলেও পসিবল হয় অনেক সময়, কিন্তু ভ্যারাইটি বেশি হলে আমি এই লেআউট দিয়ে কিন্তু কাজ চালাতে পারবো। হ্যাঁ, অসুবিধা কি, ট্রান্সপোর্টেশন কস্টিং অনেক কি হবে, বেশি হবে, বা মুভমেন্টটা অনেক বেশি হবে। যাই হোক, একটা ধারণা পেলাম না? তার মানে এইখানে আমরা কি করছি, একই টাইপের প্রোডাক্ট গুলাকে আমরা, মানে একই টাইপের ফ্যাসিলিটি গুলাকে আমি কি করছি, একই জায়গায় রাখছি, এবং কি করছি,
সেই অনুযায়ী আমার যেরকম দরকার সেইভাবে আমরা ডিজাইন করে করছি। এই যে বললাম একজনের এক্সরে আর ইসিজি লাগবে, তার এই দুটা করার জন্য কি আল্ট্রাসাউন্ড আর প্যাথোলজিতে কোনো সিরিয়াল দিতে হবে? না স্যার। এই দুটা কাজ করে তার কিন্তু কাজ শেষ, আমি ম্যানেজ করতে পারছি। মানে সবাই সবগুলো ফ্যাসিলিটি ইউজ করবে এমনটা না, তাহলে এখানে ফ্লেক্সিবিলিটি কিন্তু অনেক বেশি। আরেকটা জিনিস চিন্তা করো, আমরা যখন প্রোডাক্ট লেআউট করেছিলাম তখন বলেছিলাম একটা মেশিনে যে একটা ছোট একটা পার্ট ডিজাইন করতে পারে, মনে করো কলারটা বানাতে পারে বা পকেটটা লাগাতে পারে, তাকে কিন্তু বসিয়ে দিয়েছিলাম। এখানে কি তা করলে হবে? এখানে না স্যার। মনে করো একজন এক্সরে করছে, তাকে শুধু শেখানো আছে সে শুধু হাতের এক্সরে করতে পারে, জি স্যার। কথার কথা। তাহলে তাকে দিয়ে কি কাজ চলবে? না স্যার। তাকে দিয়ে কাজ চলবে না। এখানে যেটা করতে হবে, স্কিল ওয়ার্কার লাগবে যে এক্সরে সবগুলা টাইপের কাজ করতে পারে। বুঝতে পারলাম কিনা? জি স্যার। মনে করো তুমি গার্মেন্টস এর ক্ষেত্রে এরকম হতে পারে, সেক্ষেত্রে যেই মেশিনটা হবে সেই মেশিন দিয়ে যত টাইপের প্রোডাক্ট বানানো যায় তাকে সেটা শেখাতে হবে, ঠিক কিনা? জি স্যার। শুধু বললে হবে, সে যদি বলে যে পায়ের এক্সরে আসছে, ও বললো আমি পাই না, সম্ভব? দেখলে লাইনটা তো কলাপস করবে। এই জন্য এখানে যে অপারেটর আমি নিব সে যেন এক্সপার্ট হয়, তাহলে তার বেতন কি হবে? বেশি। বেশি হবে। তাহলে অপারেটরের বেতন বা লেবার কস্ট এটা কিন্তু কি, এটা ভেরিয়েবল কস্ট, জি স্যার। ফিক্স কস্ট না, ভেরিয়েবল কস্ট। ফিক্স কস্ট কম লাগতেছে, মেশিন বেশি লাগতেছে না, কিন্তু ভেরিয়েবল কস্ট কি বেশি বেশি, লাগতে পারে। বেশি। ফিক্স কস্ট কম, ভেরিয়েবল কস্ট বেশি। উল্টাটা কিন্তু প্রসেস লেআউটের উল্টাটা। প্রসেস লেআউটে কি ছিল? ফিক্স কস্ট হাই, ভেরিয়েবল কস্ট লো। তো যাই হোক, ওভারঅল এটুকু যদি বুঝি, উপরে এগুলো থাকুক, আমরা এই লেআউটটা দেখে ফেলি। চলো, এখানে দেখতেই পাচ্ছি আমাদের এখানে অনেক টাইপের মেশিনারিজ গুলো ডিপার্টমেন্ট আকারে রাখা আছে। দেখো, একটা লেদ ডিপার্টমেন্ট, একটা মিলিং ডিপার্টমেন্ট, গ্রাইন্ডিং তো নাম শুনেছো, ড্রিলিং, তাই না, পেইন্টিং, এখানে অ্যাসেম্বল করা হচ্ছে, এখানে রিসিভ করা হচ্ছে এবং শিপ করা হচ্ছে, বা মানে এখানে আসলে ইনপুট এন্ড আউটপুট আর কি। তো এই জায়গাটাতে খেয়াল করো, মনে করো একটা কাজ করলাম আমি, লেদে কাজ করলাম, তারপর মিলিং এ পাঠাবো, ডিলিং এ পাঠাবো, তারপর গ্রাইন্ডিং, এইভাবে বাস হবে, তাই না? তারপর পেইন্টিং করবো, অ্যাসেম্বল করবো, তারপর কোথায় করবো, শিপমেন্ট করে দিব। এরকম হতে পারে না? তার মানে বুঝতেই পারছি, মনে করো এখানে 10টা লেদ আছে, যে কোনো একটা লেদকে দিয়ে তো আমি কাজ করতে পারলেই হচ্ছে, তাই না? জি স্যার। ব্যাপারটা এরকম কিনা? তো এই জায়গাটাতে যদি আমরা এখন একটা প্রোডাক্টের ক্ষেত্রে চিন্তা করি, আমি কিন্তু একটা প্রোডাক্টের জন্য লেদ গুলাকে সরিয়ে মিলিং এর সাথে সাজিয়ে করাটা কি খুব বেশি কঠিন হয়ে যাবে না? লেদ মেশিন দেখেছো তো, অনেক বড় সড়ো নাকি? একজন সরাতে পারবে? না স্যার, দুইজনও পারবে না স্যার। অনেক ছোট লেদ দেখেছো, এখন যদি পারো একবার ভার্সিটি আল্লাহ যদি খোলা একদিন নিচতলা বেসমেন্টের ল্যাবে যে দেখে আসো কিছু জি স্যার, মেশিনারিজ দেখছি আছে, স্যার। ওই মেশিন সিএনসি গুলা। নতুন আছে। হ্যাঁ, সিএনসি আসছে, ওগুলো এখনো সেট আপ করতে পারলাম না, এই প্ল্যান ছিল এর মধ্যেই। যাই হোক, তো ড্রিলিং আসছে, মিলিং আসছে, এগুলো বিশাল বিশাল মেশিন, ওগুলো আসলে সরানো সম্ভব না। ওটা এক জায়গায় ফিক্স করে দিই। বা তোমাদের কাটিং মেশিন কি সরানো সম্ভব নাকি ওর করে? সম্ভব না। তো আমরা কি করছি, একই টাইপের সেট করে দিয়েছি, লেদ গুলো সব এক জায়গাতে রাখছি, মিলিং করছি। তো এটা আসলে লেআউট, মেশিন মুভ করবো না, এখানে কি, এখানে প্রোডাক্ট গুলাকে মুভ করাবো। তো দেখো, ফার্স্টে আমরা কি করলাম, একটা প্রোডাক্ট তৈরি করলাম, আমরা রিসিভ করলাম, সেটা কয়েকটা লেদ মেশিনের মাধ্যমে মিলিং হলো, ডিলিং হলো, পেইন্ট হলো, তারপর কি হলো, শিফট হয়ে গেল। আমি এই মেশিনটা আরেকবার দেখাচ্ছি। ফার্স্টে আমি কি করলাম, প্রথমে একটা জব রিসিভ করেছি, পাঠিয়ে দিলাম, লেদে কয়েকটা ধাপে কাজ হলো, তারপর মিলিং এ হলো, ড্রিলিং এ হলো, আবার মিলিং লেগেছে, পেইন্ট হয়েছে, অ্যাসেম্বল হয়েছে, এবং তারপরে এটা শিপমেন্ট হয়ে যাবে। দেখো তাহলে কত ট্রান্সপোর্টেশন হলো, অনেক ট্রান্সপোর্টেশন হয়েছে না? জি স্যার। বিভিন্ন ডিপার্টমেন্টের থেকে ডিস্টেন্সের ব্যাপার আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। কিন্তু দেখো এখানে এই যে কাজ করছে, উপরে দুটা মিলিং মেশিন কিন্তু তখনও খালি ছিল, তাই না? চাইলে প্রথম মিলিং না দিয়ে কিন্তু আমি দ্বিতীয় মিলিংটা দিতে পারতাম, উপরে মিলিংটাতেও আমি কাজটা অ্যাসাইন করতে পারতাম। এই যে উপরেতে তোমার যে কোর্স অ্যাডভাইসের ছবি এঁকেছি, মিলে যাচ্ছে না মোটামুটি ব্যাপারটা? জি বুঝতে স্যার। পারছি, মিলে যাচ্ছে না ওটা? আচ্ছা, এখন এই একই সাথে আমি কি অন্য একটা অর্ডারও প্লেস করতে পারবো না এখানে একসাথে, অন্য একটা ডিফারেন্ট প্রোডাক্ট, অন্য মেশিন গুলো যেহেতু খালি আছে, করা জি পসিবল স্যার, কিনা? পারবেন। জি স্যার। ভ্যারাইটি এখানে ডিল করা সম্ভব। দেখো, সেটা অন্য একটা লেদ দিয়ে, মিলিং দিয়ে, ডিলিং দিয়ে চলে গেল। ঠিক আছে, হতে পারে কিন্তু। আচ্ছা, তো এইভাবে যদি বলি, এখানে আরো একটা সমস্যা আছে, সেটা কি বলতো, অনেক সময় কিছু মেশিনে কাজের এমন প্রেসার পড়ে যাবে সেখানে শিডিউলিং করাটা একটু কঠিন হয়ে যাবে, এরকম কিনা? অনেক সময় ব্যাচ ব্যাচ আকারে আসে, যে একবারে 10টা 10টা করে প্রোডাক্ট আসলো, তখন কি ওয়েটিং বেড়ে যাবে না, ইনভেন্টরি হোল্ডিং কস্ট বা ওয়েটিং বেড়ে যাবে না?
জি স্যার হ্যাঁ, হোল্ডিং কস্ট আবার হোল্ডিং কস্ট বেড়ে যাবে। আবার এমন বলতে পারি আমরা ইউটিলাইজেশনের যে ব্যাপারটা, এখানে যখন যে মেশিনে কাজ নাই সেই মেশিনে কিন্তু ইউটিলাইজেশন কমে যাওয়া বা বেড়ে যাওয়ার চান্স আছে, তাই না? যেমন আমি যেটা বললাম তোমাদের অ্যাডভাইজিং এর যে ব্যাপারটা, দেখো তোমাদের টিচাররা যখন অ্যাডভাইজিং করেন তোমাদের কোর্স গুলো দিয়ে দেন, শেষ। একজন টিচার 150 অনেক সময় 70-80 জন টিচারও স্টুডেন্টরা অ্যাডভাইজিং করেন। আচ্ছা, কিন্তু ব্যাংকের দিকে তাকাও তো, ব্যাংক ওই 5,000 স্টুডেন্টের সবার টাকা কিন্তু দুজন নেই। চিন্তা করেছো? মানে সবার কাজের কিন্তু একরকম না, মানে এখানে ইউটিলাইজেশন কম বেশি হতে পারে। আবার এই যে আমি লেদের যে ব্যাপারটা বললাম, এখানে অপারেটর কিন্তু হাই স্কিল অপারেটর লাগবে, এটা কিন্তু আমি আগেই বলেছি। দেখো এই যে লেদ গুলা যারা আসে, যারা অপারেটর আছে, তাদেরকে সব টাইপের কাজ সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে, যাতে সেই ধরনের কাজ তারা করতে চায়, করতে পারে। বুঝতে পারলাম? তাহলে আমরা সুবিধা দেখি, চলো। সুবিধাটা কি? এখানে ডিফারেন্ট টাইপের ভ্যারাইটি কাজকে আমরা কি করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো। এই যে এই সেকেন্ড কথাটা বলা আছে যে পার্টিকুলারলি কোনো একটা মেশিনের ফেলিয়ার হলে এটা কি সিস্টেমটা কি করবে, কলাপস করবে না, তাই না? এই যে বললাম রেজিস্ট্রেশনে প্রথম পিসি নষ্ট ছিল, দ্বিতীয় পিসিতে কাজ হয়েছে না? কাজ হয়েছে। আবার ওই যে বললাম তোমার অ্যাডভাইজার টিচার ছিলেন না, আরেকজনকে তুমি ম্যানেজ করা গেছে। অ্যাকাউন্টস এর তাই, একজন আজকে ছুটি নিতে হয়েছে, অন্য একজন অ্যাকাউন্টসকে সেখানে পাঠিয়ে দিয়ে কাজ চালানো যেতে পারে। আচ্ছা, দেখো এইটা হচ্ছে কি জেনারেল পারপাস ইকুইপমেন্ট যেটা হয়, এটা কি মেইনটেইন করা সহজ। জেনারেল পারপাস যদি হয় মেশিন ধরনের ইকুইপমেন্ট গুলোর ক্ষেত্রে এটা মেইনটেইন করা খুব কঠিন না, যে এই পরে এটা যাবে, খুব সহজে এটা কিন্তু মেইনটেইন করা যায়। এবং এখানে ইকুইপমেন্ট এবং পার্সোনালের মধ্যে অনেক ফ্লেক্সিবিলিটি কাজ করে। গার্মেন্টস এ খেয়াল করো, সারাদিন একটা অপারেটর একই কাজ করতেছে, বোরিং লাগবে না? জি স্যার। কিনা? কিন্তু এখানে লেদ অপারেটর প্রথমে মনে করে একটা স্পেশাল একটা লেদের অপারেশন করলো, পরে আরেকটা অপারেশন করলো, আমি আর অপারেশনের নাম বলছি না, তোমরা কম বেশি চিনবা। টার্নিং পড়েছিলা, ট্যাপার টার্নিং পড়েছিলা, তাই না? বা তোমার সুইং এর মধ্যে তো অসংখ্য টাইপের আছে। পোস্ট প্রোডাক্ট লেআউটটা কি ওটা সম্ভব? যাকে যেটা বলে দিয়েছে ওর বাইরে কোনো সে স্টিচ করতে পারবে? পারবে না, না স্যার। স্ট্যান্ডার্ডাইজ করে দিয়েছে। কিন্তু এখানে তার ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট আছে, সে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে মজা পেতে পারে, এনজয় করতে পারে। এবং এখানে আমি কি করতে পারি, প্রোডাক্টের ফ্যাসিলিটিস গুলাকে আমি ম্যাক্সিমাম ব্যবহার করতে পারছি, যে প্রোডাক্টের জন্য যা যা লাগবে আমি সবগুলা ফ্যাসিলিটিস ইউজ করে আমি খুব তাড়াতাড়ি কাজগুলাকে কন্টিনিউ করতে পারছি। কিন্তু মেশিনের ক্ষেত্রে আবার ইউটিলাইজেশনটা কি হবে, অনেক কমে যাবে। দেখো যখনই বললাম এই কথা, সবগুলো কথা এখন বলেছি, খেয়াল করো যে আমরা যদি বলি যে ইকুইপমেন্টের ইউটিলাইজেশন রেট কি অনেক কম, কারণ হতে পারে আজকে লেদ ডিপার্টমেন্টে কোনো কাজই আসে না, তার মানে ইউটিলাইজেশন নাই। তারপরে যেটা বললাম যে রাউটিং আর শিডিউলিংটা কি, এটা একটা চ্যালেঞ্জ। কোনটা পরে কোনটা আসবে, কি করব, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ করে, বাট ওটা তো ভালো রেজাল্ট না। ম্যাথমেটিক্যালি দেখিয়েছিলাম না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ কিন্তু ভালো রেজাল্ট কি দেয়, দেয় না। আচ্ছা, আর ইনভেন্টরি কস্টিং কেন? ওই যে আমরা ইনভেন্টরি কস্টিং এ শিখেছিলাম ইনভেন্টরি হোল্ডিং কস্ট, মনে পড়ে? জি স্যার হোল্ডিং তো কস্ট এখন মেশিনের কাছে যখন প্রোডাক্টটা পড়ে আছে একদিন দুই দিন, ডাব্লিউআইপি ওয়ার্ক ইন প্রসেস, সো ইন দ্যাট কেস ইনভেন্টরি হোল্ডিং কস্টটা কি বেড়ে যাবে না? রাখার জন্য কস্টিং, ভালো একটা সফিস্টিকেট প্রোডাক্ট ওইভাবে রাখতে হবে যাতে জিনিসটা নষ্ট হওয়ার চান্সটা কমে যায়। অনেক প্রোডাক্টের ক্ষেত্রে এরকম ব্যাচ প্রোডাকশন যদি হয়, কোয়ান্টিটি একটু বেশি হয়, ইনভেন্টরি হোল্ডিং কস্ট বেড়ে যায়, কারণ এখানে মেশিন কম। তোমাদের এই হোল্ডিং কস্টের যে ব্যাপারটা, সেটা তোমাদের ওয়েটিং বেড়ে যাচ্ছে না? প্রত্যেকেই তো অনেক অনেক ঘন্টা সময় নষ্ট হচ্ছে এখানে, কিছুই করার নাই, কারণ বিকজ উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ফ্যাসিলিটিস। ঠিক আছে, হ্যাঁ এটারও একটা পলিসি আছে, এটা করা যেতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে তো এটা দায়িত্ব দেওয়া হয় নাই, আমি হয়তো ব্যক্তিগতভাবে তোমাদের বলতে পারি কি করা যেতে পারে, ঠিক আছে, কিন্তু একটা প্ল্যানিং করলে এটাকে অপটিমাইজ করা সম্ভব। যাই হোক, আর একটা জিনিস কি বললাম, স্লো ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ট্রান্সপোর্ট ডিসটেন্স বেশি হবে, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর সময় কম লাগবে না, বেশি লাগবে না? জি তাহলে স্যার। ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটা কি আগেরটা কি ছিল, পিছন দিন থেকে সামনে দিচ্ছে, খুব তাড়াতাড়ি হচ্ছে, আর এখানে কি তাড়াতাড়ি হবে না, ইনএফিসিয়েন্ট, ভালো হবে না। বুঝতে পারলাম মোটামুটি সুবিধা আর অসুবিধা। জি স্যার। আরেকটা অসুবিধা বলিনি এখানে, তাও বলা যেতে পারে, সেটা হচ্ছে লেবার কস্টিং। হিউজ লেবার কস্ট লাগবে এখানে, কারণ এক্সপার্ট লেবার নিতে হবে।
আচ্ছা তো লেবার কস্টিংটা তো দোনো দিকেই হয় স্যার। আমি যদি অ্যাডভান্টেজে লিখেছি লেবার কম লাগে, ওইটাও তো হয় আবার ইয়াতে কি হ্যাঁ জানি। এটা ঠিক। ব্যাপারটা হচ্ছে সত্যি কথা, তুমি খুব চমৎকার একটা পয়েন্ট ধরেছো। আনস্কিলড অপারেটর বা লেবার পাওয়া খুব সোজা, পাওয়া যায়, বাট স্কিল লেবারের চাহিদা সবসময় বেশি। বুঝতে পারছি? স্যার, এক্সপার্ট লোক যে এইটা কাজ ভালো জানে, তার ডিমান্ড বেশি না? সবাই তো তাকে চিনতে যাবে। তাকে বেটার একটা পলিসি দিলে তুমি সে আসবে, ভালো বেতন দিলে। মনে করো সে এক জায়গায় অলরেডি ভালো একটা বেতনে চাকরি করে, তুমি তাকে তোমার কোম্পানিতে আনতে চাও, বেশি টাকা দিতে হবে কিনা? আর যে কিছুই জানে না, হেল্পার হিসেবে জয়েন করাবে, তাকে কি এত টাকা দিয়ে আনার চিন্তা কিছু আছে? সে মনে মনে করে আমার চাকরিটা পাইলে হয়েছে। ঠিক আছে, হ্যাঁ ম্যান পাওয়ার কম লাগবে, ঠিক, এটা চমৎকার কথা বলেছো। পাশাপাশি এটাও ঠিক যেখানে স্কিল ওয়ার্কার লাগবে, এক্সপার্ট লোক লাগবে। ঠিক আছে, তো যাই হোক, সুবিধা অসুবিধা তো আছেই, সবকিছুতে দেখলাম। আমি গত ক্লাসে একটা কথা বলেছিলাম, সেটা একটু চেঞ্জ করছি, বা মানে সেটা বলতে চাচ্ছি। আমি গত ক্লাসে বলেছিলাম প্রোডাক্ট লেআউট যখন পড়াই বা প্রসেস লেআউট পড়াই, লেআউট টাইপস এর মধ্যে একটা ছিল সেলুলার লেআউট। হ্যাঁ, আমি বলেছিলাম ওটা কি দেখাবো না, তো পরে চিন্তা করলাম আসলে একটু দেখিয়ে দিই, কারণ ইদানিং গার্মেন্টস গুলা তারা সেলুলার লেআউটের দিকে একটু ঝুঁকছে আর কি। এখন তুমি যদি অন্তত টার্মটা চিনো বা কিভাবে কাজ করে একটু ধারণা পাও, হয়তো বা তুমি একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস পাবা অন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ার থেকে, মানে অন্যদের থেকে। এই জন্য তোমাদের এটা একটু শেখানো, সেলুলার লেআউট। এবার দেখো এইটা কিভাবে আমরা কাজ করি। ঠিক আছে, খুব অল্প, মানে একটা স্লাইডের মধ্যে এটা সব গুছিয়ে দেওয়া আছে। আমার মনে হয় না খুব বেশি কঠিন বা কমপ্লিকেটেড লাগবে। এটা আসলে প্রসেস লেআউটেরই একটা পার্ট বলতে পারো, অথবা প্রোডাক্ট লেআউটের মতো একটা জিনিস বলতে পারো। সেলুলার লেআউট যেটা, একটা আমরা কি করি এখানে, ছোট ছোট কয়েকটা সেল তৈরি করি। এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, আমরা পরের স্লাইডে যাব। এখানে একটু পার্থক্যটা আছে, এটা পরে আসি, খেয়াল করো। এখানে আমার কয় ধরনের ফ্যাসিলিটিস আছে বলো তো এই জায়গাটাতে? স্যার 4টা। 4 ধরনের ফ্যাসিলিটিস আছে, ওকে। এখন আমি চাইলাম এই 4টা ফ্যাসিলিটিস গুলাকে একটা সেলে কনভার্ট করব, মানে 4টা ডিফারেন্ট সেল বানাবো, এবং সেল গুলাতে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাসিলিটিস গুলাকে সাজাবো। সেল 1-এ থাকবে এক্স-রে, আল্ট্রাসাউন্ড আর হচ্ছে প্যাথোলজি। সেল 2-তে থাকবে এক্স-রে আর ইসিজি। সেল 3-তে থাকবে আল্ট্রাসাউন্ড আর প্যাথোলজি। আর সেল 4-এ থাকবে এক্স-রে, ইসিজি আর প্যাথোলজি। ঠিক আছে, তাহলে জিনিসটা কি দাঁড়াবে, এই জিনিসগুলাকে আমি নতুন করে 4টা সেল বানালাম, এবং সেলগুলাতে কি করব, প্রথম সেলে কি কি যাবে, একটা এক্স-রে মেশিন থাকবে, একটা আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ড থাকবে, প্যাথোলজি। একটা প্যাথোলজি ডিপার্টমেন্ট থাকবে, সেখানে টেস্টিং বা ওই যে ব্লাড নেওয়ার ব্যাপারটা করা যাবে। সেকেন্ড সেলে তাহলে কি কি আসবে বলতো, একটা এক্স-রে আর একটা ইসিজি। ইসিজি। ওকে, আচ্ছা পরেরটাতে কেমন হবে, আল্ট্রাসাউন্ড আর প্যাথোলজি। আর লাস্টেরটা এক্স-রে, ইসিজি এন্ড প্যাথোলজি। এইবার একটু খেয়াল করো, কম্পারেটিভলি এটা আসলে ডিমান্ডের উপর ডিপেন্ড করবে যে কিভাবে আমি সাজাচ্ছি সেলটা, আমার রিকোয়ারমেন্টের উপরে, বা কাস্টমার রিকোয়ারমেন্ট বা কাস্টমার কেমন ধরনের আসে। এখন হয়তোবা যে মেডিকেল সায়েন্সে যে কথাটা বলা হচ্ছে, যে এই রোগীর ব্যাপারে এই কথাটা বলা হয়েছে, হতে পারে না এরকম যে ওই রোগীটার ক্ষেত্রে যখন মানে দেখা গেল কি, যে কোনো একটা পেশেন্টের যদি টেস্টিং এর ক্ষেত্রে তার 3টা রিকোয়ারমেন্ট থাকে, এক্স-রে, আল্ট্রাসাউন্ড আর প্যাথোলজি, 3টাই যদি চাই তাহলে কোথায় পাঠাবো আমি? সেল 1। হ্যাঁ, সেল 1-এ গেলে সে 3টা জব মেশিনেই বা 3টা ফ্যাসিলিটিতে তাকে অকুপাইড করব। তারপর কি সে তার মুভমেন্ট একটু হলে কমে গেল কিনা? জি স্যার। আচ্ছা, আবার অনেকের ক্ষেত্রে কি হতে পারে যে হয়তোবা জাস্ট লাগতে পারে আল্ট্রাসাউন্ড আর প্যাথোলজি, সেল 3 কথা বলছি, তাহলে তাকে কিন্তু তার যে ডাটা অনুযায়ী তাকে সরাসরি বলে দিব যে সেল 3 রুম নাম্বার মনে করো 302, তাকে 302 নাম্বার রুমে চলে যাও, তোমার ওখানে কাজ হয়ে যাবে। এবং এইটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে সফটওয়্যারে অটোমেটিক এটা করে ফেলা যায় না? সফটওয়্যারে রুম দেখিয়ে দিবে, এবং যে পেমেন্ট স্লিপটা বের হবে অটোমেটিক সেখানে দেখাই দেবে যে 202 নাম্বার রুমে গেলেই, 302 নাম্বার রুমে গেলেই তার কাজ হয়ে যাবে। বুঝতে পারলাম? জি স্যার। তার মানে এখানে তার পেশেন্টের মুভমেন্ট কিন্তু খুব বেশি লাগছে না, সে এই সেলে ঢুকবে, এখানে তার একটা শিডিউলিং প্ল্যানিং করে এখান থেকে সে বাসায় চলে যাবে, ব্যাপারটা এরকম না?
আচ্ছা, স্যার। আবার আরেকজনের লাগবে শুধু এক্সরে আর ইসিজি প্যাথোলজি, এই যে এই তিনটা, এই তিনটা লাগবে। তাকে আমি কোন সেলে পাঠাবো বলো তো? সেল 4। সেল 4। ফোর। সেল 4। এখন এখানে প্রশ্ন আসবে, স্যার যার শুধু এক্সরে লাগবে তারে কই পাঠাবো? সেল 2 চমৎকার তে। কোনো প্রশ্ন। একটাতে গেলে সেল হ্যাঁ, 1 2 3 এখন আমি ফোরে দেখবো এক্সরে কোনটায় আছে, দেখতেছি এক্সরে 1 2 4 এ আছে, তাই তো? তার মানে ডেফিনেটলি সে সেল 2 তে 3 তে যাবে না, এটুকু তো বুঝতে পারলাম। এই তিনটার মধ্যে কোন জায়গায় রোগী বেশি গেছে সেটাও তো সফটওয়্যারে দেখা সম্ভব, জি ঠিক স্যার। কিনা? Yes, sir. সেই অনুযায়ী আমি দেখলাম যে কথার কথা সেল সেল 2 2 তে মনে করো আজকে রোগী কম গেছে, তো সেখানে পাঠিয়ে দিলাম। তাহলে একটু হলেও কিন্তু আমরা বিপদ মানে ঝামেলা থেকে এড়াতে পারবো, মানে একটু হলেও ওয়েটিং বা ট্রান্সপোর্টেশনের ঝামেলাটা কমে যাবে বা সার্ভিসটা আরো ভালো হবে। বুঝতে পারছি? এখন প্রশ্ন হতে পারে, স্যার আপনি আমাকে মেডিকেল সায়েন্স দেখাচ্ছেন, আমরা তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার। এখন টেক্সটাইলের অনেক মেশিনারিজ আছে না, ডিফারেন্ট টাইপস। সুইং মেশিনে যদি বলি শুধু, আছে না? ডেনিমের জন্য যে জিনিসগুলো লাগে সেইগুলা যদি আমরা একটা স্পেসিফিক সেলের মধ্যে সাজাই, ডেনিমের স্টিচিং থেকে শুরু করে ওভারলুকিং সবগুলা যে, তাই না? সেটা যদি আমি একটা সেলে সাজাই, সেখানে জি ডেনিমের স্যার। ডিজাইন গুলো করা সম্ভব না? জি আবার স্যার, আরেকটা পসিবল। সেল বানালাম আমি শুধু হচ্ছে ওভেন শার্টের জন্য বা ওভেন টাইপের জিনিসগুলোর জন্য, সেখানে ওভেন শার্ট, হাফ শার্ট হোক আর ফুল শার্ট হোক, করা পসিবল কিনা? করা পসিবল। তার মানে জি আমাকে স্যার, পসিবল। ফ্যাসিলিটিস গুলো স্মরণ লাগছে না, ঠিক আছে? আবার আরেক জায়গায় শুধু নিটিং এর কাজ হয়, তাহলে নিটিং এর একটা ডিপার্টমেন্ট করে দিয়েছে, ওখানে নিটিং এর কাজগুলো হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। ইদানিং মানে এমন একটা গার্মেন্টস গুলা আর ওই প্রোডাক্ট লেআউটের দিকে থাকতে যাচ্ছে না, ভালো ভালো গার্মেন্টস গুলো আস্তে আস্তে তারা একটু চেঞ্জ করছে, যে তারা সেলুলার ম্যানুফ্যাকচারিং এর দিকে যাচ্ছে। এই যে সেলুলার লেআউট বললাম না, এটাকে আসলে সেলুলার ম্যানুফ্যাকচারিং বলে, একটু পরে বলবো আর কি, এটা ক্লাসিফিকেশন দেখাবো, ওটাতে বলবো। এটাকে বলছি আমরা সেলুলার ম্যানুফ্যাকচারিং বা সেলুলার লেআউট, ঠিক আছে? আর এটার সাথে অনেক সময় এটা একটু গুগল করে দেখে নিবা, হ্যাঁ, গ্রুপ টেকনোলজি রিলেটেড, গ্রুপ টেকনোলজি, গ্রুপ টেকনোলজি রিলেটেড, এটা আমরা পড়ি আসলে কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং এর মধ্যে পড়ি। হ্যাঁ, এটা দরকার নেই, এত ডিটেলস দরকার নেই, জাস্ট একটু নামটা বলে রাখলাম, গ্রুপ টেকনোলজি। এটা ওরা গ্রুপ টেকনোলজির জন্য সেলুলার লেআউট অনেক সময় ব্যবহার করা হয়। গ্রুপ টেকনোলজিতে আরেকটা টাইপের লেআউট ইউজ করা হয়। তাহলে এখানে মনে হচ্ছে কি একটু হলেও ভিড়ভাড়টা কম হবে, মানে রাস্তাঘাটে মানুষজন বা কি বলা যায়, ট্রান্সপোর্টেশন কমে যাবে না অনেক? জি স্যার। আরেকটা জিনিস বলি, মনে করো ওই আগের লেআউট যেটা ছিল প্রসেস লেআউটে, মনে করো একজন রুগী প্রথমে এক্সরে করতে 2 তলা যাবে, তারপর 5 তলা যাবে, তারপর আবার 3 তলায় আসবে। কথার কথা, এই 3টা ধাপে যদি রুগীটা যায়, রুগীকে 2বার লিফট ইউজ করতে হবে। জি স্যার। রুগী মানুষটা সিঁড়ি ইউজ করবে না জেনারেলি, তো লিফটে তাহলে ফ্যাসিলিটি বাড়াতে হবে। জি স্যার। কিন্তু জি যদি স্যার। আমি তাদেরকে একটা একটা জায়গায় পাঠিয়ে দিতে পারি, তাহলে লিফটের উপর প্রেশার কমে গেল কিনা? জি স্যার। রাস্তাঘাটে ভিড়ভাড়টা কমে গেল কিনা বলো? জি স্যার। এইটাই জাস্ট আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের স্টুডেন্টদের বা তোমাদের বলো বা যে কোনো জায়গায় বলো, আমাদের ট্রান্সপোর্টেশন কমাইতে হবে, এটা একটা ভয়ঙ্কর ওয়েস্টেজ, ঠিক আছে? একটা ভয়ঙ্কর ওয়েস্টেজ ট্রান্সপোর্টেশন, ঠিক আছে? তো যেমন তোমাদের আর একটু শেষ করে দিব, মনে করো প্রথম ক্লাসটা 501 এ, পরেরটা 502 এ, তাহলে প্রথম ক্লাসটা করার পরে দ্বিতীয় ক্লাসটার জন্য তোমাদের সবাইকে 50 জনকে বের হয়ে পরের ক্লাসে ঢুকতে হবে, তাহলে করিডোরে জ্যাম হবে কিনা? জি স্যার। আর এমন যদি হয় 503 নম্বরে যে স্টুডেন্ট গুলো তারা আবার 501 এ ফের যাবে, তাহলে কি করিডোরে 100 জন স্টুডেন্ট এখন? বুঝতে জি পারছো? স্যার। জ্যাম লেগে যাবে স্যার। জ্যাম লাগবে কিনা? জি স্যার। তো এই জন্য এগুলাও কনসিডারেশনে রাখা দরকার যখন আমরা রুম অ্যালোকেশন করবো, ফ্যাসিলিটি গুলোকে সাজাবো। যাই হোক, ওগুলো নিয়ে আর কথা বলবো না। এটাকে বুঝতে পারলাম সেলুলার লেআউট, জি স্যার। মোটামুটি ধারণা পেলাম, একটা ধারণা জাস্ট ধারণা দিয়েছি, বেশি পড়াইনি। জি স্যার, এটা আমার আসলে একটা ম্যাথ কোশ্চেন আছে। কঠিন। কোশ্চেন আছে স্যার একটা। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন বলো। জি, বলতেছি যে এই সেলুলার লেআউট করলে কি আমরা আইডল টাইমটা কম পাবো? এখানে সেলুলার লেআউটটা আসলে কি হলে যেটা হবে, আমরা ওই প্রসেস লেআউট থেকে এটা বেটার, এটা মানে একটু হলেও ফ্লেক্সিবিলিটিটাও যেমন থাকে, তেমন পাশাপাশি আমরা সিস্টেমের মধ্যে আইডল টাইম বলা যাবে না, এটা হচ্ছে কাস্টমারের যে ওয়েটিং টাইম সেটা একটু হলেও হ্যাঁ। মিনিমাইজ করা সম্ভব, এবং না না, আমরা ট্রান্সপোর্টেশন তো করা সম্ভব। এই লেআউটটা যে সময় ইয়েতে ফ্যাক্টরিতে করব, তখন তো আমাদের আইডল টাইমের উপরে চিন্তা করতে হবে, কারণ আমরা সুইং মেশিন নিয়ে করব।
তো একটা ফ্যাক্টরি তো সবসময় চাবে যে আইডল টাইমটা যেন কম হয়, যেন মানে হ্যাঁ, শ্রমিক মানে যেন কম আইডিল বসে থাকে। টাইম তো অবশ্যই আইডিল টাইম ডেফিনেটলি কমানো পসিবল। পাশাপাশি আমি যেটা বললাম যে ওয়েটিং, জব জি ওয়েটিংটাও কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ জব। যদি ওয়েটিং এ থাকে তার মানে কিন্তু কাস্টম মানে আমরা ব্যালেন্স করতে পারি লাইনটা। লাইন ব্যালেন্সিং জি করবো, এটা কিন্তু সেলুলার লেট করলে যেটা হবে কি, একটা সেল তার তার কাজগুলা করবে, তাদেরকে ম্যানেজ করা পসিবল। এবং আরেকটা কি, গার্মেন্টসে যেটা হয়, মনে করো 33 নাম্বার মেশিন, 40টা মেশিন আছে, 33 জি নাম্বার মেশিনে অপারেটর আজকে আসে নাই। এখন জি ওই মেশিনে যদি অপারেটর না আসে, ওই মেশিনে কাজ করবে কে? আজকে লাইনে একটা ঝামেলা হয়ে গেল না? জি স্যার। সেলুলার লেট করে দিলে ওই লাইন, এই যে দেখো একটা সেলের মধ্যে করে দিয়েছে, ভাগ করে দিয়েছি, যেহেতু অপারেটরটা এখানে স্কিলড, তাহলে একজন না আসলেও তাকে দিয়ে কিন্তু ম্যানেজ করা যাবে তার কাজটা। জি স্যার। এটা এই জন্য এটা ভালো। ইদানিং মানে ওরা আস্তে আস্তে এদিকে ঝুঁকতেছে, এবং এটা জাপানিজরা তো অনেক আগে থেকেই করে, এই সেলুলার ম্যানুফ্যাকচারিং বা সেলুলার লেআউট, এগুলো খুব জাপানিজরা করে, বা ইউএসএ তে অনেক আছে। তুমি একটা আর্টিকেল সার্চ করবা সেলুলার ম্যানুফ্যাকচারিং নিয়ে, সেলুলার লেআউট নিয়ে, দেখবা অনেক আছে, পড়বা, ওগুলো পড়লে আরো ক্লিয়ার হবে। ঠিক জি আছে, স্যার। জাস্ট আমি ইন্ট্রোডাকশন দিলাম যে এরকম এরকম হতে পারে আর কি, এটুকু। জি ওকে, তাহলে এখানে কি করছি আমরা বলতো? আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু সাজাচ্ছি, এটা গ্রুপিং করতেছি একটা অ্যাক্টিভিটিস গুলাকে, এবং একটা সেট করছি। হ্যাঁ, একটা অ্যাক্টিভিটি মানে এই সেট, 3টা সেট মিলে একটা কাজ, এইগুলার মিলে একটা কাজ, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাসিলিটিস গুলো একটা গ্রুপিং করে নিলাম, এবং যার যে ধরনের সেটের কাজ লাগবে তাদেরকে ওই সেটে পাঠিয়ে দিব, কাজ শেষ হয়ে যাবে। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, যদি আমি বুঝি তাহলে আমরা এর পরের স্লাইডে যাবো আর কি। হ্যাঁ, হুম, আচ্ছা যাই হোক, তাহলে আমরা পরের স্লাইডটা দেখি। তো যেটা বলতে যাচ্ছিলাম, এটা একটু আমি এটা আগেও বলে ফেলেছি, যে সেলুলার লেআউট বা সেলগুলা কিন্তু একটা ছোট ছোট মিনিয়েচার। সেটা কি, প্রোডাক্ট লেআউট বলে প্রসেস লেআউটের একটা মিনিয়েচার। যেমন এই জায়গাটাতে যে যদি বলি, আমরা এখানে প্রোডাক্ট লেআউটও বলতে পারি, প্রসেস লেআউটও কি বলতে পারি। দেখো, মনে করো একজনের কাজ হবে এরকম, প্রথমে এখান থেকে যাবে, তারপর এখানে যাবে, তারপর এখানে যাবে, কাজ শেষ। এটা কিন্তু প্রোডাক্ট লেআউট হয়ে গেল, তাই না? কিন্তু এমন হতে পারে তার প্রথমে এই 3টা কাজই আছে করে, আবার তাকে এখানে ফেরত আসতে হবে, এবং তাকে হয়তোবা তারপরে এখানে কাজ করতে হবে, তাহলে কি এটা হয়ে গেল প্রসেস লেআউট। এই দুটারই একটা মিনিয়েচার বলা হচ্ছে এই সেলুলার লেআউটটাকে বা সেলগুলাকে। এরপর আসি ফিক্স পজিশন লেআউট, আমাদের এটা লাস্ট টপিক বলা যায়। তারপর আরো ডিফারেন্ট টাইপসের কিছু লেআউট বেসিক ধারণা দিব। তো এটা হচ্ছে ফিক্স পজিশন লেআউট। অনেক সময় জবগুলো অনেক বড় হয়, বা প্রোডাক্টটা অনেক, আউটপুট প্রোডাক্টটা অনেক বড় হয়, এত বড় হয় যেটা ওয়েট এত বেশি বা এত বড় সাইজ, সেটা রাখার মতো আমার সাফিসিয়েন্ট জায়গা নাই। তখন আমরা এক ধরনের লেআউট ইউজ করি, সেটাকে আমরা বলছি ফিক্স পজিশন লেআউট। ছবিটার দিকে খেয়াল করো, বুঝতে পারছি? এখানে একটা এরোপ্লেনের ছবি দেওয়া আছে, বা একটা জাহাজ। এগুলা কি খুব ছোটখাটো? না স্যার। বিশাল। তো এই ধরনের একটা এরোপ্লেন যখন আমি বানাবো, তখন যদি গার্মেন্টস এর মতো বানাই, পিছন থেকে সামনে যাবে, সামনে থেকে সামনে যাবে, অথবা প্রসেস লেআউট, মনে করো এক জায়গায় লেদের জন্য পাঠালাম, তারপর গ্রাইন্ডিং হলো, গ্রাইন্ডিং হওয়ার পরে আবার ওদিকে মিলিং এ গেল, পসিবল? অনেক জায়গা লাগবে না মুভমেন্ট করাতে, এবং অনেক লেবার কস্টিং হবে, মানে ফর্কলিফট দিয়ে উঠাইতে উঠাইতে ঝামেলা হবে কিনা, অনেক কষ্ট হবে, তাই না? জি স্যার। এই জন্য তখন আমরা কি করব, ওই প্রোডাক্টটা তার জায়গায় স্থির রাখবো। কি করবো, প্রোডাক্টটা তার জায়গায়, দেখো বলতেছে রিমেইন স্টেশনারি প্রোডাক্টটা, আর কি করবে, ওয়ার্কার, মেশিনস এন্ড অপারেটরস বা ইকুইপমেন্টস, তার সেটা কি করবে, প্রোডাক্টের দিকে মুভ করবে। কখন আমি প্রোডাক্ট ফিক্স পজিশন লেআউট ইউজ করব, যখন এটা ওয়েট বা সাইজ বা আদার্স ফ্যাক্টর সেটা কি করবে, এটা মুভ করানোর জন্য ডিজারেবল থাকবে না, ভেরি এক্সট্রিমলি ডিফিকাল্ট টু মুভ দ্য প্রোডাক্ট, খুব কঠিন হবে এটা মুভ করানো। তখন আমরা কি করব, ফিক্স পজিশন লেআউট করব। এখন জাহাজ বানানোর ক্ষেত্রে আমরা কি প্রোডাক্ট লেআউট ইউজ করতে পারবো? না স্যার। হ্যাঁ,
দেখা যাবে একটা জাহাজের থেকে একটা লেদ মেশিন কতটুকু ছোট, তাই না? জি স্যার। ওয়েল্ডিং, তাই না? তখন আমরা কি করি, আমরা জাহাজের যে জায়গাটা, এখন জাহাজের ক্ষেত্রে কি হয় বা এরোপ্লেনের ক্ষেত্রে কি হয়, ছোট ছোট অনেকগুলা শিটকে ওয়েল্ডিং করে জয়েন করি কিন্তু বড় একটা বিমানের বডি হয়। বা ওই যে জয়েন করার পরে ওটাকে গ্রাইন্ডিং করে, তাহলে ফিনিশিং সুন্দর হয়ে যায়, তারপর ওর উপরে পেন্টিং করে, তাই না? তারপরে না পরে বিমানটা হয়। এত বড় কি শিট পাওয়া যায় নাকি? না স্যার। একটা লিমিটেশন আছে তো মেশিনে, তো এরকম বড় বড় 10টা 20টা শিট বা 100টা শিটকে জয়েন লাগে একটা জাহাজ হয় অথবা একটা এরোপ্লেন হয়। তো এখানে কি হয়, এরোপ্লেনের উইংস বা আদার যে কম্পোনেন্ট গুলো সবগুলো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে বানায়, সরি সরি এক জায়গাতেই বানানো হয়। অনেক সময় বিভিন্ন সিচুয়েশন অনেক সময় এমন হয় যে এরোপ্লেনের একটা রাইট উইং, জাস্ট একটা উইংটাকে এক জায়গা থেকে যে ট্রান্সপোর্টেশনের দরকার বা কেউ কিনেছে কোনো একটা প্রয়োজনে, সেইটা মুভ করাতে গেলে দেখা যায় একটা বিশাল ট্রলি লাগে। যে ট্রলি বা যেটা বলি আমরা ট্রাক, কন্টেনার ট্রাক, যেটা হচ্ছে 53 ফিট, বিশাল লম্বা একটাতে করে ক্যারি করছে। এটা নিয়ারলি ইম্পসিবল ক্যারি করা। আমাদের বাংলাদেশ বলো বা সারা বিশ্বেই দেখা যায় এটা আসলে তারা ক্যারি করাটা খুবই কমপ্লিকেটেড। এই জন্য কি করে, প্রোডাক্টটা সেখানে তার জায়গায় কি হয়, ফিক্স থাকে। স্থির থাকে। আর ওয়ার্কার, ইকুইপমেন্টস, আদার যা যা আছে তার কি করবে, সেটা অ্যাবাউট টু মানে মুভ করবে ওই প্রোডাক্টটার দিকে। মোটামুটি বুঝতে পারলাম না ফিক্স পজিশন লেআউট? জি স্যার। তাহলে এই জায়গাটাতে এই ধরনের লেআউটের ক্ষেত্রে আমাদের সুবিধা কি আর অসুবিধা কি হতে পারে? এখানে যদি আমরা ফিক্স পজিশন লেআউট না ইউজ করে আহ লেআউট ইউজ করতাম, প্রোডাক্ট লেআউট ইউজ করতাম, তাহলে ট্রান্সপোর্টেশন কস্ট হিউজ হতো না? জি স্যার। কিন্তু ফিক্স পজিশন লেআউটের কারণে কস্টিংটা কিন্তু একটু হলেও কম। কমে যাবে। জি স্যার। আচ্ছা, এরপরে ছবিটা দেখাই। একটা ছবিটা দেখতে পাচ্ছ? জি স্যার, অপারেশন কি মনে চলছে। হচ্ছে, একটা অপারেশন হচ্ছে না? জি স্যার। দেখো একটু আগে রোগীর নিয়ে কথা বলেছিলাম, আজকে আসলে সব ফার্মাসিউটিক্যাল বা ডাক্তারি নিয়ে কথা বললাম। তো দেখো এই যে পেশেন্টের অপারেশন চলছে, অপারেশনের সময় এটা কিন্তু খুব সফিস্টিকেটেড একটা ইস্যু। এটা এমন একটা ইস্যু, প্রোডাক্ট মানে রোগীকে সরানো খুব কঠিন না, কিন্তু অপারেশন রত অবস্থায় মুভ করানো কিন্তু আনডিজাইরেবল, মানে তাকে রোগীকে সরানো হলে কিন্তু Yes, sir. জীবন মনে একটা ব্যাপার, যে একটা ইস্যু এমন হতে পারে যে তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই না? কখনো দেখেছো নাকি যে কোনো অপারেশন অর্ধেক হয়ে আরেকটা ওটিতে গেছে? প্রোডাক্ট লেআউট হয়েছে নাকি এরকম? হয়, হবে না। মানুষ হাসবে, বলে কি বলে এটা, এবং মাইরে দিতে পারে। ঠিক আছে, জি স্যার। তো যে এই কোন হাতুড়ে ডাক্তার আসছে। হ্যাঁ, এখানে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হলে বা ম্যানেজমেন্ট এগুলো দেখানো যাবে না। এখানে রোগী তার জায়গায় স্থির থাকবে। ওর ডাক্তার কি করবে, রোগীর কাছে যত ফ্যাসিলিটিস আছে সব নিয়ে আসবে। যদি এমন হয় যে অপারেশনটা 2টা ওটিতে করতে হবে, অনেক সময় এরকম আমি দেখেছি যে ডাক্তার প্রথমে একটা অপারেশন একটা ওটিতে করে, করে একটা দিন ব্রেক দেয়, রোগীকে আবার স্টিচ করে সব গুছিয়ে দেয়, আর একদিন পর আবার অপারেশন করে। এরকম অনেক কেস আছে, মানে সিভিয়ার কেসের ক্ষেত্রে 1 দিন 2 দিন বা 3 দিনে 3-4টা অপারেশন করে, জি স্যার। সিভিয়ার কেস। কিন্তু তার মানে এমন না যে সাথে সাথে আরেক জায়গায় নিয়ে যায়, অনেকগুলো ইস্যু এটা কিন্তু করে না। তার মানে কি, আবার বলছি, প্রোডাক্ট রিমেইন ইন ওয়ান প্লেস, বাট ওয়ার্কার এন্ড ইকুইপমেন্ট কাম টু সাইটে আসবে, তারা মুভ করবে। এবং এখানে কি, কেন লিমিটেড ইস্যু, লিমিটেড স্পেস ইস্যু, এই যে এরোপ্লেনের কথা ক্ষেত্রে কি স্পেসটা খুবই বেশি স্যার। লিমিটেড, আর ম্যাটেরিয়াল গুলা কি করবে, তার দিকে মুভ করবে। ঠিক আছে, এবং এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস এর ম্যাটেরিয়াল, ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টের মানে যে ধাপের বিভিন্ন জায়গাগুলোতে ডিফারেন্ট ডিফারেন্ট মানে ম্যাটেরিয়াল লাগবে, এবং সেটাকে ওইভাবে মুভ করায় তার কাছে দিতে হবে। কারণ পেইন্টিং তো আর একটা প্লেন বানানোর জন্য প্রথমে লাগবে না, লাগবে লাস্টে লাগবে। সব ওয়েল্ডিং ফিনিশিং হয়ে যাওয়ার পরে তারপর পুরোটা পেইন্টিং করানো হবে। বুঝতে পারলাম মোটামুটি ফিক্স পজিশন লেআউটটা তাহলে কখন আমরা ব্যবহার করব, যখন undesirable to move our product or the very high big size, তখন আমরা ফিক্স পজিশন লেআউট ইউজ করব। একটু দাঁড়াও, আমি একটা ফোন আসছে আমার, হ্যাঁ একটু তোমরা 1 মিনিট ওয়েট করো, হ্যাঁ।
সরি, আমি ফিরে আসলাম। আহ, তো আমাদের ওভারঅল মোটামুটি পড়া শেষ। একটা ছোট ভিডিও দেখানোর প্ল্যান আছে। আর বাকি যে জিনিসটা আমরা একটু সামারি করি, আমরা আসলে কি কি শিখলাম এতক্ষণ পর্যন্ত সেটা একটু বলছি। দেখো আমাদের প্রোডাক্ট লেআউট আর প্রসেস লেআউট। প্রোডাক্ট লেআউট আমরা কি করতে পারতাম বলতো? হাই ভলিউম প্রোডাক্ট ক্যারি করতে পারতাম, ভ্যারাইটি করতো ভেরি লো বা লো। আর এটা কি করতাম, প্রোডাক্টটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ হতো, তাই না? প্রোডাক্ট হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ। আচ্ছা, আর এখানে কি হতো, জবগুলো যে কাজ করা হতো রিপিটেশন হতো না বলতো? রিপিটেশন, বারবার একই কাজ বারবার করতে, এবং ইউনিফর্ম ফ্লো হতো। খেয়াল করে দেখো, ইউনিফর্ম কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল ফ্লো, ঠিক কি না? এবং লাইফ সাইকেলটা খুব সহজে আমরা হিসাব করতে পারতাম প্রোডাক্টের, ঠিক আছে? এবং এখানে ইকুইপমেন্ট, আমার ভলিউম ইজ অ্যাডিকুয়েট ফর হাই ইকুইপমেন্ট ইউটিলাইজেশন, যে আমার ইকুইপমেন্ট গুলো প্রতিনিয়ত কাজ হচ্ছে, থেমে নাই। তাহলে ইকুইপমেন্ট ইউটিলাইজেশন কি এখানে বেশি ছিল। আর প্রসেস লেআউটে কি ছিল বলতো? একই টাইপের মেশিন গুলাকে আমরা একই জায়গায় গ্রুপ আকারে রেখেছিলাম, তাই না? লো ভলিউমকে ডিল করছি উইথ হাই ভ্যারাইটি, বুঝতে পারলাম? আর প্রতিটা প্রোডাক্ট দেখা যায় তাদের সিকোয়েন্স কিন্তু আলাদা। অপারেশনস প্রোডাক্ট লেআউটে একই সিকোয়েন্স, কিন্তু প্রসেস লেআউটে কি জব ওয়াইজ কি হয়, তার সিকোয়েন্স হয় আলাদা। এবং এটা একটা এক্সাম্পল দিলাম কি, প্রসেস লেআউটের জব শপ। প্রোডাক্ট লেআউটে একটা নাম আছে, সেটা কি বলতে পারবা? প্রসেস লেআউট। প্রসেস লেআউটে একটা নাম হচ্ছে ফ্লো শপ বলা হয়। ফ্লো যেহেতু পিছন থেকে সামনে একটা ফ্লোর মধ্যে থাকে, খুব ফাস্ট যায়, এটা একটা নাম হচ্ছে কি ফ্লো শপ। আর প্রসেস লেআউটের নাম হচ্ছে জব শপ। বুঝতে পেরেছি? এগুলো জাস্ট জি এটা স্যার, একটা জি স্যার। সামারি, ওভারঅল জাস্ট আলোচনা করলাম যা যা শিখেছি সেগুলো আর কি। তো যাই হোক, আমরা একটা জিনিস এখানে বাদ গিয়েছে, সেটা হচ্ছে পার্থক্য, সেটা দেখি চলো। দেখতে পাচ্ছি কিনা যে কস্টিং এর ব্যাপারে যদি বলি, প্রোডাক্ট লেআউটে কস্টিং কেমন ছিল বলতো? ফিক্স কস্ট অনেক হাই, আর ভেরিয়েবল কস্ট কি লো। জি স্যার। আর প্রসেস লেআউটে কি হবে, ফিক্স কস্ট কম, ভেরিয়েবল কস্ট ভেরিয়েবল হাই। কস্ট কেন বেশি। বলতো? ওই যে লেবার কস্ট বেড়ে গেছে। লেবার কস্ট ওই ব্রেক ইভেনে পড়িয়েছিলাম না আমরা, আমি পড়াইনি, সারা পড়িয়েছেন আগে। ব্রেক ইভেনে কি বলা যায়, লেবার কস্ট হচ্ছে একটা ভেরিয়েবল কস্ট, তাই না? সেটা কিন্তু প্রসেস লেআউটে জি হাই, স্যার, ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট। পরিবর্তন। আচ্ছা, এখানে যদি বলি ফ্লেক্সিবিলিটি, প্রোডাক্ট লেআউটের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি অনেক কম না? কিন্তু প্রসেস লেআউটে ফ্লেক্সিবিলিটি অনেক হাই, ডিফারেন্ট টাইপস এর প্রোডাক্টকে আমি একবার ডিল করতে পারি। ওয়ার্ক ফ্লো যদি বলি, প্রোডাক্ট লেআউটে জি ওয়ার্ক স্যার। ফ্লো হচ্ছে স্ট্রেট লাইন, কিন্তু প্রসেস লেআউটে কি স্ট্রেট লাইন? একটা এক রকম, অনেক মুভমেন্ট হয়। আবার যদি বলি অ্যাপ্লিকেশন, যেটা হাই ভলিউম ফিউ প্রোডাক্ট, এখানেও হাই ভলিউম, আমি আগেই বলেছিলাম হাই ভলিউম হতে পারে, কিন্তু অনেক প্রোডাক্ট যদি হয়, ভলিউম কি হবে হাই, এবং হাই ভ্যারাইটি হবে, অনেক ডিফারেন্ট টাইপের ভ্যারাইটি হবে। সবগুলোকে আমি এটাকে বোর্ড লেআউটে প্রসেস লেআউটে ডিল করতে পারবো। আচ্ছা, আমরা প্রোডাক্ট নিয়ে যদি বলি, সেটা হচ্ছে কি, প্রোডাক্ট হবে কি স্ট্যান্ডার্ডাইজেশন না, স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। প্রোডাক্ট হবে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, মানে একটা প্রোডাক্ট গার্মেন্টসের একটা জন্যই বেরা হবে। আর এখানে কি ডাইভার্সিফাইড, বিভিন্ন টাইপের প্রোডাক্ট আমি এক প্রসেস বা এক লেআউট থেকেই কাজ করাতে পারবো, ঠিক আছে? আরেকটা জিনিস একটু ভালো করে দেখো, ব্রেকডাউন। প্রোডাক্ট লেআউটে যদি একটা মেশিনে কোনো সমস্যা হয়, পুরো সিস্টেম ব্রেকডাউন হয়ে যাবে না, জি স্যার। স্টপ হয়ে যাবে। কিন্তু প্রসেস লেআউটে কি, সেটা ক্যান বি টলারেট, অপশন আছে স্যার। ম্যানেজ করা যাবে। Alternate. বলি নাই ভালোই চলবে, ওয়েটিং বাড়বে, ম্যানেজ হবে, থেমে যাবে না, ঠিক কি না? ওভারঅল আমি আলোচনা করলাম, তারপরে তোমরা রিডিং পড়লে এগুলো সবই বাংলায় বলেছি আর কি, তোমরা বুঝে যাবে আর কি, ঠিক আছে? তো লাস্ট স্লাইড বাকি আছে আমাদের, একটা ভিডিও দেখবো, 5-7 মিনিট লাগবে আর কি। খুব কি বোরিং লাগলো নাকি?
না স্যার। বিরক্ত। বিরক্ত হয়ে গেছো? স্যার একটা লেআউট বাদ গেছে মনে হয়, কম্বাইন্ড কোনটা? লেআউট। কম্বাইন্ড? জি স্যার। বুঝি নাই কোনটা বাদ গেছে। স্যার কম্বাইন্ড লেআউটটা মনে হয় বাদ গেল। আচ্ছা, কম্বাইন্ড লেআউটটা লাস্টে বলি। জি স্যার। আচ্ছা, ফিক্স পজিশনে পড়লাম। এবার হচ্ছে আমাদের আদার্স টাইপের লেআউট নিয়ে কথা বলি, অফিস লেআউট। আচ্ছা, এই যে এতক্ষণ যে লেআউট গুলা নিয়ে কথা বললাম, এগুলা কি সব কি লেআউট বলো তো? আমাদের এগুলা কি অফিসে থাকে? এই ধরনের লেআউট, প্রোডাক্ট লেআউট অফিসে থাকে? না স্যার। আলাদা থাকে। আমি এতক্ষণ যেই লেআউট নিয়ে কথা বললাম, এগুলো আসলে কি? এগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর জন্য লেআউট। ম্যানুফ্যাকচারিং লেআউটে আমরা কি কি পড়লাম বলো তো? প্রোডাক্ট লেআউট, প্রসেস process লেআউট, layout, fixed position ফিক্সড layout. হ্যাঁ, লেআউট, এটা হচ্ছে সেলুলার লেআউট। প্রোডাক্ট, আমি লেআউট লিখছি না। তারপর হচ্ছে প্রসেস, ফিক্সড তারপর হচ্ছে লেআউট, ফিক্স পজিশন, আর হচ্ছে সেলুলার। সেলুলার। আরেকটা বললাম কি? কম্বাইন্ড। আসলে কম্বাইন্ডটা কি হয় জানো? কিছু অংশ কাজ করা হয় প্রোডাক্ট লেআউটে, কিছু অংশ করা হয় প্রসেস লেআউটে। ঠিক আছে? মনে করো একটা স্টাইলের, একটা প্রোডাক্টের স্টাইল আছে 20টা ধাপ। সো প্রথম 17টা ধাপ হবে প্রোডাক্ট লেআউটে। ঠিক আছে? কিন্তু পরের যে কাজগুলা, সেই কাজগুলা দেখা যাচ্ছে আর কি হয়তোবা প্রোডাক্ট লেআউটে করা পসিবল না। সেটা আবার মেশিনটা সফিস্টিকেটেড ব্যাপার আছে, বা এমন মেশিন, সেটা একটা সার্টেন ইয়েতে রাখতে হবে। ওই জন্য সেই অংশটাকে আমি আবার প্রসেস লেআউট করি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই যে আমি লাইনটা আঁকলাম, এটা মনে করে নাও একটা একটা প্রোডাক্ট লেআউটের লাইন। ঠিক আছে? এই এখানে 12-13টা মেশিন আছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এটা হচ্ছে, আমি একবার জার্সি ম্যানুফ্যাকচারিং এর একটা ইন্ডাস্ট্রি দেখেছিলাম। তো ওখানে দেখছি কি জানো, যে এই বার্সা বা রিয়েল এই জার্সি গুলার লোগো যেটা, ওটা কিন্তু এমব্রয়ডারি করেও হয়। অনেক সময় ওটা আলাদা করে বানিয়ে ওটা পাশে দিয়ে লাগায়, মানে লাগানো ডিফারেন্ট এমব্রয়ডারি মেশিনের মতোই আছে, লাগায়। এক সময়, অনেক সময় হয় কি, লোগোটা পুরোটাই ডিজাইন করে মেশিন দিয়ে, অথবা কোনো সময় কি করে আছে। আলাদা করে লাগায়। তো দেখছিলাম যে এখানে যে ইয়ে ছিল এমব্রয়ডারি মেশিন, সেই এমব্রয়ডারি মেশিন ছিল হচ্ছে আসলে সিএনসি মেশিন। সিএনসি মেশিনের নাম শুনেছো না? তো সিএনসি মেশিন এর নাম কখনো শুনেছো? না স্যার। এটা হচ্ছে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন। এটা কম্পিউটারে কোড করে দেওয়া হয় যে এইভাবে লোগোটা আঁকতে হয়। ও মনে রাখতে পারে। ওকে যখন ওই কমান্ডটা দিয়ে দিবা, মনে করো একটা কোড দেওয়া আছে, মনে করো বার্সার লোগোর জন্য একটা কোড দেওয়া আছে, রিয়েলের একটা কোড দেওয়া আছে, লিভারপুল, প্রতিটা লোগো অনুযায়ী ডিজাইন করে দিয়ে কোড করে দিয়ে দিলে, জাস্ট প্রেস করবা বাটনে, অটোমেটিক জবটা সেট করে বাটনে প্রেস করলে লোগোটা সে বানাই দিবে, কোনো অপারেশন লাগবে না। এমনিতে ম্যানুয়াল হ্যান্ডে অপারেটিং মানে ডিজাইন করা যায় হাত দিয়ে ধরে ধরে, আর ওটা সিএনসি অটোমেটিক সেই জবটাকে মুভ করে লোগো ডিজাইন করবে। মানে এই ধরনের একটা মেশিনকে তারা এটা হচ্ছে খুব এক্সপেন্সিভ মেশিন, এবং সেটা আসলে মেইন লাইনে রাখা সম্ভব না, কারণ ওটার জন্য আলাদা এসি তে রাখতে হয়, যাতে পারফরমেন্স ঠিক থাকে, অনেকগুলা ফ্যাক্টর ছিল। তো ইনিশিয়ালি জবগুলা পুরাটা কাজে এখানে হয়ে যেত, এবং লাস্টে জবটা পাঠানো হতো ওই সিএনসি মেশিনের ওই জায়গাটাতে। কেন ওখানে পাঠানো হতো? ওখানে 6টা সিএনসি মেশিন ছিল। যেই মেশিনই খালি থাকে তখন সেই মেশিনে ওই পাঠিয়ে জবটা দেওয়া হতো। বসিয়ে কমান্ড দিয়ে দিত, লোগোটা হয়ে যেত। যদি লোগো হয়ে যায়, তখন আবার নর্মাল লাইনে ফিরে আসতো। সেখানে যে তারপরে ফার্দার কাজগুলো হতো, দেখতো যে সব যেহেতু লোগো ঠিক মতো বসছে, আদার যে অ্যাক্টিভিটি আছে সেই কাজগুলা করাতো। বুঝতে পারছি? তাহলে দেখো, প্রথমে প্রোডাক্ট লেআউট থাকলো, মাঝখানে আবার কি হলো? প্রসেস প্রসেস লেআউট। লেআউট। কারণ এখানে 6টা মেশিন ছিল একই টাইপ। যদি প্রোডাক্ট লেআউট হয়, তাহলে তো এখানে একটা মেশিন বসিয়ে দেবে, সেটা শুধু ওই বার্সার লোগোই বানাবে, বা রিয়েলের লোগোই বানাবে, অথবা লিভারপুলের লোগোই বানাবে, ম্যানুয়াল লোগোই বানাবে। কিন্তু এখানে কি করেছে, প্রতিটা মেশিনের মধ্যেই ডিফারেন্ট ডিফারেন্ট লোগো যেগুলো অর্ডার থাকে সেগুলো অলরেডি ডিজাইন করে রেখে দেয়, জাস্ট কমান্ড দিয়ে বানিয়ে ফেলছিল। যখন দেখে লোগোটা হয়ে গেছে, তারপরের ধাপগুলো আবার অ্যাজ ইউজুয়াল যেভাবে হয়তো বা ট্যাগ গুলা কি যেন কাজ করতো, আমার তো মনে নাই। তো এইভাবে করা হয়। তাহলে দেখো, এখানে 2 ধরনের লেআউটে কিন্তু আমরা ব্যবহার করলাম, প্রোডাক্ট লেআউটের আর প্রসেস লেআউট। প্রথম অংশটা কি ছিল?
এটা হচ্ছে কি প্রোডাক্ট লেআউট। লেআউট। আর এটা কি? এটাও প্রোডাক্ট। আর মাঝখানটা কি দাঁড়ালো? প্রসেস লেআউট। বুঝতে পারলাম কেন আমি প্রসেস লেআউট ইউজ করলাম? কারণ এখানে মেশিন গুলো এমন সফিস্টিকেটেড, লাইনের মধ্যে দিলে সম্ভব না। হয়তো বা 20টা লাইন আছে, কিন্তু আমার 20টা মেশিন নাই। সিএনসি মেশিন, সিএনসি মেশিনের দাম অনেক বেশি হয়। হ্যাঁ, এই ধরনের মেশিন গুলো অনেক এক্সপেন্সিভ হয় এবং মানে সব সময় সবার কাছে এফোর্ড করার মতো, কোম্পানি অনেকের এফোর্ড করার মতো ক্যাপাবিলিটি থাকে না। তো তাহলে কি করছে দেখো, যেহেতু কম আছে তাহলে তারা প্রসেস লেআউটে সাজিয়েছে, যেই মেশিন যখন খালি থাকবে সেই মেশিনে সেই কমান্ড দিয়ে সেই কাজটা করে ফেলবে। তাহলে কম মেশিনে আমি কাজ চালাতে পারলাম কিনা সিএনসি মেশিন দিয়ে, এটাকে কি বলছি আমরা? কম্বাইন লেআউট। বুঝতে পারলাম? যাই হোক, এগুলা যা যা বললাম এগুলা সব ম্যানুফ্যাকচারিং লেআউট। এখন যেগুলা বলবো এটা হচ্ছে সার্ভিস লেআউট। অফিস একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন যদি হয়, অফিসের লেআউট কি প্রোডাক্ট লেআউটের মতো হয়? না হয় স্যার। না। অফিসে কি হয়, ওয়ার্কারদের পজিশন তাদেরকে এইভাবে বসানো হয়, একটা ডিফারেন্ট লাইনে লেআউট হয়। আচ্ছা, তারপর কিছু টুলস এন্ড ইকুইপমেন্টস, তাদের ইকুইপমেন্টস গুলো এভাবে সাজানো হয়। আবার তাদের কি থাকে, তাদের একটা কমফোর্টনেস যেন তারা পায়, একটা স্পেস পায়, তাই না? এমন ভাবে বসিয়ে দেয় না যেন জায়গায় নাই চলাফেরার, তাই না? তার সাথে যাতে কোনো ভিজিটর আসলে তাকে বসার ব্যবস্থা করা হয়, একটু ডিফারেন্ট হয়, তাই না? এবং তাদের প্রাইভেসি, সেফটি, এই জিনিসগুলো তাদের খেয়াল করা হয় অফিস লেআউটের ক্ষেত্রে। আমাদের আমরা যেখানে বসি ওখানে যখন তোমরা আসবা দেখবো এটা হচ্ছে আসলে লেআউট একটু ডিফারেন্ট, ওটা হচ্ছে অফিস লেআউট, ঠিক কি না? দেখবা হেড স্যারদের বা ওখানে সবগুলা ইয়ে কিন্তু ডোর দিয়ে লাগানো, একটু প্রাইভেসি হলো। আবার আমাদের পোর্শনটা ডোর দিয়ে লাগানো, আমরা অনেকজন একসাথে বসি, তারপরেও কিন্তু অনেক জায়গা, ঠিক কি না? আচ্ছা, এরপরে আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে রিটেলার লেআউট। সুপার শপে গিয়েছো কখনো? জি স্যার। বা একটা নর্মাল গ্রোসারি শপে গিয়েছো? দেখবা গ্রোসারি শপে তারা বিভিন্ন সেলফের ভিতরে প্রোডাক্ট রেখে দেয়, তাই না? এমন এমন ভাবে সাজিয়ে রাখে যাতে কাস্টমার আকৃষ্ট হয়, ঠিক কি না? জি স্যার। যেমন না চাইলেও যেন কি। হ্যাঁ, যেমন তুমি একটা কেকের দোকানে যাও, বেকারি দোকানে যাও, দেখবা কি একটা ফ্রিজের মধ্যে রাখা কিন্তু ট্রান্সপারেন্ট, ইউ ক্যান সি দিস। তো তুমি দেখে অ্যাট্রাক্ট হয়ে তুমি কিনতে পারো প্রোডাক্টটা, তাই না? বা ফার্মাসিউটিক্যালস বলো, অথবা তুমি নর্মাল গ্রোসারি শপে যাও, দেখবা সামনে অনেক সুন্দর করে কালারফুল জিনিসগুলো সাজিয়ে রাখে। তো এইখানে কি হয়, যেমন স্বপ্নে যাও, দেখবা অনেকগুলা সেলফে প্রোডাক্ট আছে কলাম ওয়াইজ, তাই না? তো এই যে সেলফে প্রোডাক্ট গুলো রাখা আছে, তুমি মাঝখান দিয়ে অ্যাক্সেস করতে পারছো না, প্রোডাক্ট গুলোকে সহজে টাচ করতে পারছো না। জি স্যার। যেই প্রোডাক্ট নিজের হাতে দেখে নিতে পারছো, এর থেকে আর আনন্দ কি হইতে পারে? ডিরেক্টলি উইথ দ্য কাস্টমার এক্সপোজার, কাস্টমারের চোখে পড়ে, কাস্টমার সরাসরি তাকে টাচ করতে পারে, দেখে তারা ইয়ে করলো। যেমন একটা কি বলা যায়, ফ্যাশন শপ গুলো যাও, সেইলর, ইয়োলো, অথবা যদি বলি রিচম্যান, ক্যাটসাই, আরো যত আছে, সব তো আর বলে শেষ করা যাবে না, অনেক আছে। তো এগুলো সবগুলাতে কি হয়, এমন একটা লেআউট যে তুমি তোমার যে প্রোডাক্টটা নিতে চাও দেখছো বাইরে থেকে, এবং ভিতরে ঢুকে সেই প্রোডাক্টটা তুমি টাচ করতে পারছো, ঠিক কি না? এবং এমন ভাবে লেআউটটা সাজানো হয়, উদ্দেশ্য কি থাকে, যে আমার জায়গাটাকে যাতে আমি প্রতি স্কোয়ার ফিট জায়গাটাকে আমি কাজে লাগাতে পারি। অবজেক্টিভ অবজেক্টিভটা কি, ম্যাক্সিমাইজ দা প্রফিটেবিলিটি অফ স্কোয়ার ফুট বা ফ্লোরের স্পেসটা কাজে লাগানো। বুঝতে পারছি? জি স্যার। এটা হচ্ছে রিটেলার শপের বা লেআউটের। এবার ওয়্যারহাউসের ক্ষেত্রে কি হয় বলতো? ওয়্যারহাউসের নাম শুনেছো কখনো? আমাদের জি স্যার। সময় ক্লাসের প্রায় শেষ, আমি হয়তো বা 2-3 মিনিট সময় নেবো, একটা ভিডিও দেখাবো, এইটুকুই। হ্যাঁ, তো ওটা আসলে গোডাউন স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট গুলো ওখানে রাখি। তো ওইগুলা সাজানোর ক্ষেত্রে তখন কি আমরা কি খুব বেশি কাস্টমারের এক্সপোজারের দিকে খেয়াল রাখতে হয়? না স্যার। জাস্ট আমি প্রোডাক্টটাকে ঠিক মতো আমি নিয়ে আনতে পারি কিনা, দ্যাট উইল বি এনাফ। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, তাই না? তো ওয়্যার হাউস গুলা কেমন হয় তোমরা কম বেশি ছবি দেখে থাকবা, আমি একটা ভিডিও দেখাবো এখন। এরকম মানে ওয়্যার হাউসে আসলে আমরা ডিজাইন করি ম্যাটেরিয়াল এমন ভাবে যাতে প্রোডাক্ট গুলাকে খুব অটোমেটিক ভাবে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং করি, যাতে আমার কম খরচের মধ্যে প্রোডাক্ট গুলাকে নিয়ে আসতে পারি। আমি যেটা দেখাবো এটা একটা অটোমেশন ইন ওয়্যার হাউস, যেখানে আমরা অটোমেটিক ভাবে ম্যাটেরিয়াল গুলাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেই।